দেখো, তো নিউক্লিয়ার ফিজিক্সের, হ্যাঁ, দেখো তো নিউক্লিয়ার ফিজিক্সের পার্সপেক্টিভে এই যে ক্লাসটা আজকে আমি নেব, এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যে শেল মডেল হচ্ছে এমন একটা টপিক, তোমরা যে মেনলি তোমরা নিউক্লিয়ার ফিজিক্সে কয়েকটা মডেল তোমরা পড়ো, নিউক্লিয়ার মডেলস, তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য মডেল যেখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স দেয় বা তোমরা বিভিন্ন এক্সামে তোমাদের কোশ্চেন্স দিয়ে থাকে। তার মধ্যে প্রথম মডেলটা অফকোর্স তোমাদের লিকুইড ড্রপ মডেল। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন্স মোটামুটি বা লিকুইড লিকুইড ড্রপ মডেলটা অ্যাজ সাচ কিছু বোঝার মতো নেই, একদমই সিম্পল মডেল, মুখস্থ করা জিনিসপত্র। শেল মডেল কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যেমন এই একটা মডেল আছে, দেন তোমার কাছে আছে সেল মডেল। এইটা তোমাদের কাছে এখন সবচাইতে বেশি এখন এমার্জিং টপিক এটা, সেল মডেল। এবং 3 নম্বরে ফার্মি গ্যাস মডেল আছে, ওটা আমি লিখছি না কারণ ফার্মি গ্যাস মডেল থেকে কোশ্চেন্স দেওয়া হয় না। কালেকটিভ মডেল, এটাও যেমন খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পার্সপেক্টিভে, বাট এটাও সেইভাবে কিছু বোঝার নেই, একটি মাত্র ফর্মুলা আছে। এর মধ্যে সবচাইতে কিন্তু ডিফিকাল্ট হচ্ছে তোমাদের শেল মডেলটা, কারণ এখানে অনেক ছোটোখাটো মানে জিনিসপত্র আছে যেগুলো কিন্তু তোমরা সচরাচর বুঝতে পারো না। অথচ তুমি যদি একটু মন দিয়ে খেয়াল করো, এটা কিন্তু খুব সহজে কিন্তু তোমরা হচ্ছে করতে পারবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা তোমার সিএসআইআর নেট হোক, গেট হোক বা জেস্ট হোক। শেল মডেল থেকে তো কোশ্চেন্স তো তোমার তো এসেই থাকে। মনে রাখতে হবে যে আমাদের যে নিউক্লিয়ার ফিজিক্সে যে মানে মানে কোশ্চেন্সগুলো থাকে, তুমি যদি একটু পড়ে যাও, আমি তোমাকে বলে দিতে পারি 10 নাম্বার তুমি এমনি ফাউ পেয়ে যাবে, মানে ফ্রিতে 10 নম্বর পেয়ে যাবে। একটু জাস্ট তুমি যদি একটু ছুঁয়ে আসতে পারো, ব্যাস তাহলেও এ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আমি তোমাকে বলছি, গোটা নিউক্লিয়ার ফিজিক্সটা পড়তে তোমাদের ম্যাক্সিমাম 3 দিন লাগবে, 3টে লেকচার লাগবে। 3টে লেকচারে এন্টায়ার তোমার নিউক্লিয়ারের A to Z সমস্ত কিছু এক্সপ্লেন করে দেওয়া যায়। শুধু টপিক, শুধু আমাকে দেখতে হবে যে পয়েন্ট ওয়াইজ যেন হচ্ছে পড়াশোনাটা হয়। তো আজকে আমি তোমাকে সবচাইতে শক্তটা অর্থাৎ এই সেল মডেলটাই তোমাকে আমি আজকে দেখাবো। দেখো, সেল মডেলটা কেন এসেছিল তার একটু হিস্ট্রিটা শুনে নাও। যে সেল মডেলটা পড়তে গেলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, সেই বিখ্যাত যে গ্রাফটা তোমাদের ছিল, এই যে সেই বিখ্যাতটা গ্রাফ ছিল না, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বিই অর্থাৎ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস এর যে প্লটটা ছিল তোমার নিশ্চয়ই মনে আছে, যে আমাদের প্রথমের দিকে এটা র্যাপিডলি বাড়ছিল, বাড়তে বাড়তে গিয়ে এখানে কিছু এরকম ফ্ল্যাকচুয়েশনস আসছিল, তারপরে বাড়তে বাড়তে একটা সময়তে গিয়ে তোমাদের এটা একটা জায়গা থেকে ম্যাক্সিমাম হয়েছিল, তারপরে এইভাবে পড়ে যাচ্ছিল। এই যে নাম্বারগুলো, এই যেখানে যেখানে তুমি এক্সট্রা করে একটা করে স্পাইক দেখতে পাচ্ছ, এই জায়গাতে তুমি স্পাইক কেন দেখতে পাচ্ছ? কারণ এই জায়গাতে তোমার যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তার পার্শ্ববর্তী মানে তার যে নিয়ার, তার নেবারে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তার তুলনায় বেশি। মানে এই সমস্ত জায়গাতে তোমরা যে সমস্ত নিউক্লিয়নগুলো পাও, এখানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা আমাদের কি হয় না, গ্রেটার হয়, মানে একটু বেশি হয় আর কি, কম্পেয়ার টু দ্য তার আশেপাশে যে সমস্ত এলিমেন্টগুলো আছে। এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রেটার কথাটার মানেটা হলো নিউক্লিয়াস ইজ মোর স্টেবল, মানে ওই সমস্ত ক্ষেত্রগুলোতে নিউক্লিয়াস ইজ মোর স্টেবল হয়। ঠিক আছে, তার মানে তার তার প্রতিবেশী তার প্রতিবেশী যে সমস্ত নিউক্লিয়াসগুলো আছে তার তুলনায় কিন্তু ওই সমস্ত নিউক্লিয়াসগুলো কিন্তু বেশি স্টেবল হয়। এবং এইগুলো আমরা কোথায় দেখতে পাই? এগুলো আমরা দেখতে পাই স্পেসিফিক্যালি যে যখন তোমার A = 4n হয়, অর্থাৎ যাদের হচ্ছে মাস নাম্বারটা 4n এর মানে n এর ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হয়। অথবা কিছু ম্যাজিক নাম্বারে আমরা দেখতে পাই, ম্যাজিক নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বারগুলো যেখানে কিন্তু নিউক্লিয়াসগুলো বেশি স্টেবল হয়। ম্যাজিক নাম্বারগুলো কোনগুলো? যেমন ধরো 2, 8, 20, 28, 50, 82, 126 অ্যান্ড 208, এইগুলো হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার। এই সমস্ত ম্যাজিক নাম্বারগুলোতে তুমি কিন্তু কি পাবে, একটু এক্সট্রা স্টেবিলিটি পাবে। এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। তাহলে ওই যে স্পাইকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এই সমস্ত ম্যাজিক নাম্বারে দেখতে পাবে, অথবা A = 4n দেখতে পাবে। কোশ্চেন বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে নেবে, জিনিসটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার কিন্তু নয়। ওকে, এখনো পর্যন্ত যা বললাম সব মানে সবটা ক্লিয়ার আছে? বলবে হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ।
ঠিক আছে, তাহলে এই সমস্ত ম্যাজিক নাম্বারগুলোতে আমরা কিন্তু কি পাচ্ছি, এক্সট্রা সেল পাচ্ছি। হ্যাঁ, এবার দেখো, তাহলে এবার তাহলে সেল মডেলটা হচ্ছে এই ম্যাজিক নাম্বারগুলোকে এক্সপ্লেন করে। তো সেল মডেল এক্সপ্লেন্স, দেখো তাহলে পয়েন্টগুলো হচ্ছে এটা, যে সেল মডেল এক্সপ্লেন্স দিস, এক্সপ্লেন্স দ্য স্টেবিলিটি, explains the stability of ম্যাজিক নিউক্লিয়াই। এই সমস্ত ম্যাজিক নিউক্লিয়াইয়ের যে স্টেবিলিটিকে এক্সপ্লেন করে। এছাড়াও আমরা এখান থেকে যেগুলো করতে পারি সেটা হচ্ছে সেল মডেলকে আমরা ইউজ করে নিউক্লিয়ার স্পিন প্যারিটি বের করতে পারি। এগুলো সবই আমি তোমাকে আজকে ক্লাসের মধ্যে এক্সপ্লেন করে দেবো। আজকে ক্লাসটা শুধুমাত্র এর জন্যই হবে, এর উপরে আমরা দু একটা প্রবলেম করাবো, দেন ছেড়ে দেবো। নিউক্লিয়ার স্পিন এবং প্যারিটিকে আমরা ডিটারমিনেশনের জন্য ইউজ করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়াও এখান থেকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন করতে পারি। দেখো এখান থেকে আমরা কিন্তু নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন করা যায়। এত মশা না এখানে, বাপরে বাপরে, উফ। নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো তোমাকে একটা সময় ছিল কম্পিটিটিভ এক্সামে শুধুমাত্র এখান থেকে কোশ্চেন দেওয়া হতো, ইদানিংকালে কিন্তু ওরা বুঝে গেছে নিউক্লিয়ার স্পিন প্যারিটি সবাই পারছে, তার জন্য কিন্তু তোমাকে কিন্তু এখন নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্টের উপরে কিন্তু বেশি গুরুত্বটা দেওয়া হচ্ছে। সুতরাং তোমাকে কিন্তু এটা শিখতে হবে, নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট কীভাবে আমরা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, তো এবারে আমি তোমাকে এক্সপ্লেন করব যে কি হচ্ছে ব্যাপারটা। প্রথমে আমি তোমাকে ছোট করে একটু অ্যাটমিক ফিজিক্সে নিয়ে যাচ্ছি, যদিও আমরা নিউক্লিয়ার মডেলে আছি, কিন্তু আমি তোমাকে একটুখানি অ্যাটমিক ফিজিক্সে নিয়ে যেতে চাইছি, কারণ এখান থেকে শুরু করলে পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হবে। অ্যাটমিক ফিজিক্সে তুমি জানো বেসিক্যালি আমরা অ্যাটমিক ফিজিক্সে কি করে থাকি। অ্যাটমিক ফিজিক্সে আমাদের কাজ হচ্ছে অ্যাটমকে নিয়ে আমরা ডিল করি। এটা অ্যাকচুয়ালি এই কথাটা অ্যাকচুয়ালি ভুল। আমরা অ্যাকচুয়ালি অ্যাটমকে নিয়ে ডিল করি না, আমরা অ্যাকচুয়ালি অ্যাটমিক ফিজিক্সে ডিল করি ইলেকট্রনকে নিয়ে। কারণ ইলেকট্রনগুলো কিন্তু ওখানে ট্রানজিশন করে, বুঝতে পারছো? ইলেকট্রনগুলো কিন্তু ওখানে ট্রানজিশন করে একটা লেভেল থেকে অন্য একটা লেভেলের মধ্যে। এবং তুমি জানো যে আমাদের এখানে একটা সেন্টারে একটা নিউক্লিয়াস বসে থাকে, এর আশেপাশে একটা ইলেকট্রন এইভাবে রিভলভ করছে। ঠিক আছে, এইভাবে একটা ইলেকট্রন রিভলভ করছে, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর। এবং তুমি জানো যে পোটেনশিয়ালটা আমাদের কুলম্বিক পোটেনশিয়াল হয়, হুইচ ইজ 1/4 পাই এপসাইলন 0 জেড স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের একটা কুলম্বিক পোটেনশিয়াল, মানে ইলেকট্রনটা এরকম একটা কুলম্বিক পোটেনশিয়ালের মধ্যে মুভ করছে। তো এবং তুমি বলতে পারো যে এটা এক ধরনের সেন্ট্রাল পোটেনশিয়াল, কারণ তুমি বুঝতেই পারছো এখানে যে ম্যাগনিটিউডটা 1/r এর উপর ডিপেন্ড করছে, মানে তোমার একটা সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ইজ রিভলভিং অ্যারাউন্ড নিউক্লিয়াস by an attractive Coulombic potential। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাটমিক ফিজিক্সে। তার মানে অ্যাটমিক ফিজিক্সে ইলেকট্রনকে ধরে রাখছে কে? নিউক্লিয়াস। সো হোয়াট অ্যাবাউট দ্য নিউক্লিয়ার ফিজিক্স? সো কোশ্চেনটা হচ্ছে এবার, হোয়াট অ্যাবাউট দি নিউক্লিয়ন্স? আমার কোশ্চেনটা বুঝতে পারলে? হোয়াট অ্যাবাউট দ্য নিউক্লিয়ন্স কথাটা মানেটা হলো যে নিউক্লিয়ার ফিজিক্সে তাহলে কি আছে। নিউক্লিয়ার ফিজিক্সে তুমি ইমাজিন করো যে তুমি যদি আজকে এরকম একটা বড় সড়ো নিউক্লিয়াস নাও, ধরো এটা বড় সড়ো নিউক্লিয়নের মধ্যে কি আছে? আছে তোমার প্রোটন অ্যান্ড আছে নিউট্রন। তুমি ইমাজিন করো লালগুলো হচ্ছে তোমার নিউট্রন, আর নীলগুলো হচ্ছে তোমাদের প্রোটন। তাহলে তুমি জানো
নিউট্রনের মধ্যে কোনো রকমের যেহেতু কোনো চার্জ ওদের নেই, তাহলে ওদের মধ্যে কোনো ধরনের ফোর্স কাজ করবে না। কাজ করবে, একটা স্ট্রং ফোর্স আছে, কাজ করবে, কিন্তু ওদের মধ্যে যেহেতু কোনো চার্জ নেই তাহলে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে না। কিন্তু এদের মধ্যে প্রোটনের মধ্যে কি আছে? একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন আছে। তা সত্ত্বেও তো আমাদের নিউক্লিয়াসটা, বলো কি বলছো, তা সত্ত্বেও তো আমাদের নিউক্লিয়াসটা তো স্টেবল হয়। তাহলে এখানে স্টেবলটা কেন হয়? এখানে স্টেবলটা হয় এই কারণের জন্য, বিকজ এখানে যে স্ট্রং ফোর্স, তুমি জানো যে স্ট্রং ফোর্স কাজ করে অ্যাটমিক রেডিয়াসের মধ্যে 10⁻⁻15 মিটারের মধ্যে, সরি নিউক্লিয়ার রেডিয়াসের মধ্যে 10⁻⁻15 মিটারের মধ্যে। এই স্ট্রং ফোর্সটা মাচ গ্রেটার দ্যান কুলম্বিক ফোর্স, তাই তো? এই ফোর্সটা কুলম্বিক ফোর্সের তুলনায় অনেক বড় বলেই আমার কিন্তু নিউক্লিয়াসটা স্টেবল। বুঝতে পেরেছো? এবং তুমি জানো যে স্ট্রং ফোর্সের বেশ কিছু ফিচার্স রয়েছে, যেমন এরা কিন্তু চার্জকে কিন্তু দেখতে পায় না। স্ট্রং ফোর্স কিন্তু হচ্ছে চার্জ ইন্ডিপেন্ডেন্ট বাট স্পিন ডিপেন্ডেন্ট, নন সেন্ট্রাল ইন নেচার। নন সেন্ট্রাল স্ট্রং ফোর্স কিন্তু কোনো সেন্ট্রাল ফোর্স নয়, নন সেন্ট্রাল, ঠিক আছে? চার্জ ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, অর্থাৎ এটা ডিপেন্ড করবে না যে প্রোটনের কতটা চার্জ আছে বা নিউট্রনের কোনো চার্জ নেই, এর উপরে কিন্তু স্ট্রং ফোর্স কিন্তু ডিপেন্ড করে না। ও শুধু দেখবে যে নিউক্লিয়ার রেডিয়াসের মধ্যে আমাকে কাজ করতে হবে, শর্ট রেঞ্জ হতে হবে, অর্থাৎ 10⁻⁻14 মিটারের মধ্যে, 10⁻⁻15 মিটারের মধ্যে এটা কাজ করে। বুঝতে পেরেছো? এবং ওটা কিন্তু মাচ মোর স্ট্রঙ্গার দ্যান দ্য কুলম্বিক ফোর্স। তাহলে এবার তুমি তাহলে ভাবো যে তার মানে এদের মধ্যে সবাইকার মধ্যে কিন্তু কি আছে? স্ট্রং ফোর্স রয়েছে। এবার এই স্ট্রং ফোর্স, তাহলে তুমি ইমাজিন করো, তাহলে তুমি যদি একটা যে কোনো নিউক্লিয়নকে তুমি যদি পিক করো, ধরো তুমি এই নিউক্লিয়নটাকে পিক করলে, ও কি দেখবে? ও দেখবে আমার ওপরে কত পোটেনশিয়াল কাজ করছে, আমার ওপরে তত পোটেনশিয়াল কাজ করছে যেটা কি না বাকি নিউক্লিয়নগুলোর সম্মিলিত একটা পোটেনশিয়াল কাজ করছে। মানে তুমি ইমাজিন করো যে তুমি আজকে তুমি ধরো এখানে আছো, তোমার আশেপাশে অসংখ্য এরকম লোক বসে আছে, অসংখ্য এরকম ভিড়ের মধ্যে তুমি বসে আছো, তাহলে তোমার ওপরে কতটা মানে ফোর্স কাজ করবে? এই সবাই মিলে যতটা তোমার ওপরে পোটেনশিয়াল দিচ্ছে, তুমি সেই পোটেনশিয়ালের মধ্যে মুভ করছো। এটা ক্লিয়ার হলো? বলো হ্যাঁ কি না। তোমার উপরে পোটেনশিয়াল যেটা কাজ করছে ওটা হচ্ছে বাকি সমস্ত মেম্বাররা মিলে তোমার উপরে যতটা পোটেনশিয়াল দিচ্ছে। এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মিন পোটেনশিয়াল বা মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। এটাকে আমরা কি বলে থাকি না মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশনটার মানে কি? অ্যাপ্রক্সিমেশন মানে কি রে? অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন এটার মানে কি? সো দ্য potential act the potential acting on a nucleon is the average potential by n-1 নিউক্লিয়নস। মানে অবশিষ্ট যে তোমার n-1 খানা নিউক্লিয়নস আছে তার মধ্যে কিন্তু ওই নিউক্লিয়নটা বসে আছে, তারপরে n-1 খানা নিউক্লিয়নের কিন্তু নেট যে পোটেনশিয়ালটা কাজ করছে এর নাম হচ্ছে মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। হাউএভার এই পোটেনশিয়ালটা ক্যালকুলেট করাটা খুব একটা খুব একটা সহজ নয়। বুঝতেই পারছো নিউক্লিয়নরা কি ধরনের পোটেনশিয়াল দিচ্ছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে আমার কাছে একটাই অপশন আছে, অ্যাপ্রক্সিমেশন করা। তাহলে এবার সেই অ্যাপ্রক্সিমেশনগুলো করার সময়তে আমরা প্রথমেই যেটা করলাম, ওই যে তোমার n-1 খানা নিউক্লিয়ন যে অ্যাভারেজ পোটেনশিয়াল দিচ্ছিল তার প্রথম যে অ্যাপ্রক্সিমেশনটা আমি করলাম, যে ঠিক আছে আমি একবার দেখি। লেটস সে আমি যদি পোটেনশিয়ালটাকে ধরি একটা 1 ডিমেনশনাল বক্স, সো এটা হচ্ছে একটা পোটেনশিয়াল
একটা বক্স অ্যাপ্রক্সিমেশন। আমি যদি একটা পোটেনশিয়াল বক্সের মতো ধরে নিই তাহলে কি হচ্ছে, তাহলে আমরা দেখতে পেলাম কিছুটা মিলল, ম্যাক্সিমামটাই মিলল না। অর্থাৎ আমি যদি এরম টাইপের ধরে নিতাম যে ধরো একটা এরকম পোটেনশিয়াল আছে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এর মধ্যে, হ্যাঁ, এখানে ভি অফ এক্সটা হচ্ছে 0 এবং এই জায়গাগুলোতে ইনফিনিটি, এই জায়গাগুলোতে হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ আমি তাই লিখতে পারি যে ভি অফ এক্স ইকুয়াল টু 0 ফর 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু এ অ্যান্ড ইনফিনিটি আদারওয়াইজ। তো এটা করে কিন্তু আমার কোনো লাভ হলো না, কোনো ম্যাজিক নাম্বারই কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারলাম না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই পদ্ধতিতে কিন্তু আমরা ম্যাক্সিমাম 3টে ম্যাজিক নাম্বার, সো ইন দিস প্রসেস, in this approximation we can only explain, in this approximation we can only explain 3 ম্যাজিক নাম্বার। ওই যে আমি একটু আগে বললাম না, ম্যাজিক নাম্বারগুলো হচ্ছে এই সমস্ত ম্যাজিক নাম্বারগুলোতে আমরা কি পাই, 2, 8, 20, 2টা মিলল, 8টা মিলল, 20 মিলল, 28 থেকে আর মিলল না। তারপরে ভুলভাল 2, 8, 20, 20 পরে ও বললো 40, 40 কিন্তু কোনো ম্যাজিক নাম্বার নয়। বুঝতে পেরেছো? তার মানে 20-র পর থেকে কিন্তু ভুলভাল হয়ে গেল। বুঝতে পেরেছো? সো ইন দিস প্রসেস, in this approximation we can only explain a few magic numbers, such as 2, 8, 20 etc. 2, দিয়ে 8, দিয়ে 20, ব্যাস, এর বাইরে কিন্তু আর এক্সপ্লেন করা গেল না। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট যেটা আমরা করলাম, তাহলে এই মডেল খাটবে না, তার মানে এই মডেল খাটলো না, তাহলে নেক্সট আমার কাছে কি উপায় আছে? নেক্সট আমি এবার দেখব সিম্পল হারমোনিক অসিলেটর অ্যাপ্রক্সিমেশন। এবার আমরা সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটাকে নিয়ে এলাম। ঠিক আছে, অসিলেটর মডেল, এই মডেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক চলছিল, কিন্তু এখানেও কিন্তু কিছু ড্রব্যাকস দেখা গেল। অর্থাৎ এখানে আমি ধরে নিচ্ছি যে ভি অফ আর এটা হচ্ছে সামথিং লাইক হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এরকম টাইপের একটা পোটেনশিয়াল আছে, এবং আমি শ্রোডিঞ্জারস ইকুয়েশনটাকে লিখতে পাচ্ছি মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই বাই ডি আর টু, বা এখানে গ্র্যাড স্কোয়ার সাই লিখতে পারো, এখানে তুমি গ্র্যাড স্কোয়ার সাই লিখতে পারো, অ্যান্ড দেন প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সাই ইজ ইকুয়ালস টু ই সাই। এই মডেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক চলছিল, কিন্তু এখানেও কিন্তু আবার দেখা গেল খানিকক্ষণ পর থেকে কিন্তু আবার ম্যাজিক নাম্বারগুলো উল্টোপাল্টা চলে আসছে। ঠিক আছে, খানিকক্ষণ পর থেকে কিন্তু আমরা আবার দেখতে পেলাম ম্যাজিক নাম্বারগুলো উল্টোপাল্টা চলে আসছে। এবং আমি যদি এটাকে সলভ করি, এটাকে সলভ করলে তুমি জানো 3 ডাইমেনশনালের জন্য ই ইকুয়াল টু তার যে এনার্জি আইগেন ভ্যালুটা আসবে, দ্যাট ইজ ক্যাপিটাল এম এন প্লাস 3/2 এইচ কাট ওমেগা। তোমরা এটা পড়েছো কোয়ান্টাম মেকানিক্সে যে 3 ডাইমেনশনাল অসিলেটরের জন্য এনার্জি আমার হয় এন প্লাস 3/2 এইচ কাট ওমেগা, যেখানে এনটাকে তুমি কোয়ান্টাম মেকানিক্সে একটা কনস্ট্যান্ট নাম্বার বলেছিলে 0, 1, 2। এখানে কিন্তু মনে রাখতে হবে এই ক্যাপিটাল এনটা কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের জন্য কম্বিনেশন অফ ইউর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এনটাকে আমি লিখতে পারি 2l প্লাস n মাইনাস 2, যেখানে এলটা তুমি জানো অরবিটাল কোয়ান্টাম নাম্বার এবং এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে মনে রাখতে হবে n ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার শুরু হয় কত থেকে? 1 থেকে শুরু হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এলটাকে আমি বলতে পারি অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, যদি মনে না থাকে তাহলে একটু তোমাদেরকে রিকল করিয়ে দিচ্ছি যে এনটা কিন্তু তোমার শুরু হয় 1 থেকে, শুরু হয় 1, 2 করে চলবে আপ টু ইনফিনিটি পর্যন্ত, আর এলটা কিন্তু তোমার শুরু হবে 0 থেকে, 0, 1, 2 করে চলবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এটা মনে রাখতে হবে যে ফর এ পার্টিকুলার ভ্যালু, এটা অবশ্যই মনে রাখতে হবে যে ফর এ গিভেন ভ্যালু অফ n, l should be, for a given value of n, l should be 0 to n minus 1, অর্থাৎ
0 থেকে n-1 অবধি যতগুলো ভ্যালু হবে এল কিন্তু অতগুলো ভ্যালুকে অ্যাজিউম করতে পারে একের গ্যাপে গ্যাপে, একের গ্যাপে গ্যাপে। ফর এক্সাম্পল আমি যদি এল ইকুয়াল টু 0 বলি, এল ইকুয়াল টু যদি 0 বলি, সো দ্যাট করেসপন্ডস টু দ্য এস অরবিট। যদি আমি এল ইকুয়াল টু যদি তোমাকে বলি 1, দ্যাট করেসপন্ডস টু দ্য পি অরবিট। L equal to 2 corresponds to the d orbit. L equal to 3 correspond to the f orbit. এইভাবে চলবে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা অরবিটে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। এবার খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখানে বলি যে সাপোজ করো যে n ইকুয়াল টু যদি আমি বলি 1, n ইকুয়াল টু 1 মানে তোমার এল এর একটাই ভ্যালু হতে পারে 0, তাহলে n ইকুয়াল টু 1 এর করেসপন্ডিং একটাই অরবিট থাকতে পারে এস অরবিট। এবার তুমি খেয়াল করে দেখো n ইকুয়াল টু 1 হলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন তার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, 2 ইন্টু n স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ আমার ইলেকট্রন থাকতে পারে দুটো, এবং সেই দুটো ইলেকট্রনই কিন্তু তোমার থাকবে এস অরবিটে। তাহলে আমি এখানে লিখতে পারি যে n ম্যাক্স, সরি ক্যাপিটাল n ম্যাক্স বা ম্যাক্সিমাম নাম্বার অফ, সো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এস অরবিট, সেটা ম্যাক্সিমাম কত হতে পারে? দুটো, কারণ n ইকুয়াল টু 1 এর করেসপন্ডিং একটাই অরবিট হয় 0। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমি যদি বলি n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হতে পারে 2 ইন্টু 2 স্কোয়ার, মানে হয়ে যাবে 8টা। n ইকুয়াল টু 2 এর করেসপন্ডিং l ইকুয়াল টু হতে পারে 0 আর l ইকুয়াল টু হতে পারে 1। 0 মানেটা হচ্ছে এস অরবিট, এস অরবিটে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন তুমি এখনই বলেছো সেটা হচ্ছে হয়ে গেল দুটো, আর এল ইকুয়াল টু 1 মানে হচ্ছে পি অরবিট, পি অরবিটে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন তোমার কী হয়ে গেল? 6টা, কারণ 8টা ভর্তি হবে, 8টার মধ্যে তোমার দুটো হচ্ছে এস অরবিটে আর 6টা হচ্ছে আমার পি অরবিটে, হয়ে গেল। সেমভাবে তুমি যদি n ইকুয়াল টু 3 বলো তাহলে n ম্যাক্স কত হবে? 2 ইন্টু 3 স্কোয়ার হবে, তাই 2 ইন্টু 3 স্কোয়ার যদি হয় তাই এটা হয়ে যাবে 18টা। n ইকুয়াল টু 3 এর করেসপন্ডিং 3টে হতে পারে, l ইকুয়াল টু 0, এখানে ম্যাক্সিমাম হতে পারে তোমার দুটো, l ইকুয়াল টু 1, এখানে ম্যাক্সিমাম থাকতে পারে 6টা, তাহলে 6 আর 2 8, আর অবশিষ্ট তোমার 10টা ইলেকট্রন থাকবে তোমার ডি অরবিটে। ওই জন্যই আমরা বলি ডি অরবিটে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হতে পারে 10টা। বুঝতে পেরেছো? তাই এগুলো কোত্থেকে আসছে? পিওরলি কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এগুলো। এগুলো কিন্তু সবই কিন্তু তোমার ক্যালকুলেশন করে কোয়ান্টাম মেকানিক্সে ক্যালকুলেশনে করে আমরা বের করেছি। হাউএভার নিউক্লিয়ার ফিজিক্সে আমাদেরকে অত জানতে হবে না, জাস্ট এই ফর্মুলাটা জানলেই যথেষ্ট যে ক্যাপিটাল এন ইকুয়াল টু 12 প্লাস n মাইনাস 2, 12 প্লাস n মাইনাস 2। বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা কিন্তু জানলেই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাকে দেখাবো যে হ্যাঁ এবার তাহলে কি সমস্যাটা হলো? এবার সমস্যাটা হলো যে এই প্রসেসেও কিন্তু আমরা মাত্র কয়েকটাই মাত্র ম্যাজিক নাম্বারকে এক্সপ্লেন করতে পারলাম। সো দিস মডেল ক্যান অলসো এক্সপ্লেন আ ফিউ ম্যাজিক নাম্বার, আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাকে বলছি। আ ফিউ ম্যাজিক নাম্বার সাচ অ্যাজ, যেমন ধরো ওই 2, 8, 20, ব্যাস ম্যাক্সিমাম এত পর্যন্ত কিন্তু এও এক্সপ্লেন করতে পারলো, ওয়ান ডিমেনশনাল বক্সের মতো আর কি, ঠিক আছে? সো তখন একটা বিখ্যাত মডেল এলো যার নাম হচ্ছে উড-স্যাক্সন মডেল। এখান থেকেই তোমাদের পড়াটা শুরু হবে। তারপরে একটা বিখ্যাত মডেল এলো যার নাম হচ্ছে উড-স্যাক্সন মডেল এসে বলল যে তুমি যে সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটা ধরেছো ঠিক আছে, তুমি শুধু একটা কাজ করো, ওই সিম্পল হারমোনিক অসিলেটর মডেলের সঙ্গে একটা ছোট্ট টার্মকে অ্যাড করে দাও অ্যাজ এ পার্টারবেশন, এবং সেটা হচ্ছে কি স্পিন অরবিট কাপলিং। তাহলে উড-স্যাক্সন মডেলটা হচ্ছে বেসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেটর মডেল প্লাস স্পিন অরবিট কাপলিং, শুধু এইটুকু মনে রাখতে হবে, প্লাস স্পিন অরবিট
কাপলিং। ব্যাস, তুমি যদি শুধু এইটাকে অ্যাড করে দাও না, এটাকেই আমরা লিখি এইভাবে, মনে রাখতে হবে সিম্পল হারমোনিক অসিলেটর মডেলে যখন তুমি এটাকে সলভ করবে, এই ইকুয়েশনটাকে যখন তুমি সলভ করবে, তখন তুমি যে ওয়েভ ফাংশনটা পাবে, সেই ওয়েভ ফাংশনটা কিন্তু হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন, কারণ এখানে আর রয়েছে। পোটেনশিয়ালের মধ্যে তোমার যদি আর থাকে, তাহলে তুমি যে ওয়েভ ফাংশনটা পাবে, সেই ওয়েভ ফাংশনটা তোমার কী পাবে? এফ অফ আর পাবে। এফ অফ আরটা হচ্ছে শুধুমাত্র তুমি সিম্পল হারমোনিক অসিলেটর পার্টটা ধরছো। উড-স্যাক্সন মডেল বলছে এই সিম্পল হারমোনিক অসিলেটরের যে রেডিয়াল পার্টের যে সলিউশন, তার সঙ্গে তুমি যদি এল ডট এস অর্থাৎ স্পিন অরবিট কাপলিংকে অ্যাড করে দাও, তাহলে কিন্তু আমার সমস্ত ম্যাজিক নাম্বার এক্সপ্লেন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক অসিলেটরের রেডিয়াল পার্টের সলিউশন, আর এল ডট এসটাকে আমরা কি বলতে পারি? দিস ইজ মাই স্পিন অরবিট কাপলিং। বুঝতে পেরেছো? তুমি জানো, আশা করি তোমরা এইটুকু তোমাদের নলেজে আছে যে এল ডট এসটা করলে আমরা কি পাই? স্পিন অরবিট কাপলিং পাই। ঠিক আছে, বলো এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ও বললো যে এফআর এর সাথে এল ডট এসটাকে শুধু অ্যাড করে দাও, ব্যাস তাহলেই তোমার হয়ে যাবে। এবার তুমি জানো যে যখন তুমি স্পিন অরবিট কাপলিং করবে, স্পিন অরবিট কাপলিং করতে গেলে তোমাকে একটা নতুন একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আসতে হবে, হুইচ ইজ কল্ড দ্য জে। জে হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা না নিয়ে এলে স্পিন অরবিট কাপলিং হবে না। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে জে। এবং এলএস কাপলিং করার জন্য তোমাকে এখানে যেটা করতে হবে, এই যে অরবিটের সঙ্গে স্পিনটাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। জে ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এস। যেখানে তোমরা সবাই জানো যে ক্যাপিটাল, যেখানে তুমি সবাই জানো যে এলটা এই যে অরবাইটাল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং জে সবাই কিন্তু হচ্ছে কোয়ান্টাইজড, অর্থাৎ এর ভ্যালু হয় রুট আন্ডার এল ইন্টু এল প্লাস ওয়ান। মনে রাখতে হবে ক্যাপিটাল এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্মল এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এটা হয় এটা। সেমভাবে এটাও তোমার হবে স্মল এস ইন্টু এস প্লাস ওয়ান। স্মল এসটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ক্যাপিটালগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্মলগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার। সেমভাবে তোমার ক্যাপিটাল যেটা আমার হবে স্মল জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কাট। এগুলো সবাই কিন্তু হচ্ছে কোয়ান্টাইজড। এভরি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দ্য নিউক্লিয়ার ফিজিক্স ইজ কোয়ান্টাইজড, এটা আমরা জানি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা যখন এল ডট এস করবো, এল ডট এসকে করার জন্য আমরা জানি আমাকে এখানে জে স্কোয়ার করতে হবে। জে স্কোয়ার মানেটা হচ্ছে জে ডট জে, জে ভেক্টর ডট জে ভেক্টর। তাহলে এখানে কি আসবে? এল প্লাস এস ভেক্টর ডট এল প্লাস এস ভেক্টর। তাহলে এটা করলে দেখো চলে আসবে এল ডট এল, এল ডট এল প্লাস এস ডট এস প্লাস টু ইন্টু এল ডট এস। এল ডট এল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি হুইচ ইজ দ্য এল স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু এল ডট এস। তাহলে এল ডট এসকে করার জন্য তোমায় যেটা করতে হবে, তাহলে খেয়াল করো, তাহলে এল ডট এস মানে হলো তোমার হাফ ইন্টু জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যে কোনো সময়তে এল ডট এসকে লেখার জন্য কোয়ান্টামে তুমি জানো যে তোমাদের সিএসআর নেটফিট এক্সামে এই ধরনের কোশ্চেন দেওয়া হয়, জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, মানে এল ডট এস থাকলেই তোমার কিন্তু এইভাবে কিন্তু একটা কম্বিনেশন করে লিখতে হবে। এবার জে স্কোয়ার মানে আমরা জানি জে স্কোয়ার মানে হচ্ছে নাথিং বাট জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার। এইচ কাট স্কোয়ারটা তুমি কমন নিয়ে নাও, কারণ প্রত্যেক ক্ষেত্রেই তোমার এইচ কাট স্কোয়ার থাকবে। এল স্কোয়ারটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার, আর এ স্কোয়ারটা হচ্ছে এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার। আমার তাহলে চলে এলো। এবার আমরা এটাও জানি যে নিউক্লিয়নগুলো হচ্ছে স্পিন হাফ পার্টিকেল হয়, মানে তোমার প্রোটন বলো নিউট্রন বলো এরা সবাই কিন্তু স্পিন হাফ পার্টিকেল। স্পিন হাফ পার্টিকেলের মানে হলো তাদের যে স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে হাফ, অর্থাৎ যেহেতু তোমার নিউক্লিয়নস আর স্পিন হাফ পার্টিকেল, ওরা হচ্ছে ফার্মির ডিরাককে মেনে চলে, নিউক্লিয়নস আর স্পিন হাফ পার্টিকেল। ঠিক আছে, অর্থাৎ তাদের যে এসটা হবে ওটা কিন্তু হবে হাফ। তার মানে তুমি অলরেডি তোমার কিন্তু তার ভ্যালু জানা হয়ে গেছে, অর্থাৎ তোমার এল ডট এস তোমার এটা তাহলে হয়ে যাবে এইচ কাট স্কোয়ার বাই টু, এখানে চলে আসবে জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস
কি হবে এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান মানে 3/4, হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান মানে 3/4, ঠিক আছে। এবার তোমরা এটাও জানো যে যেটা যখন কাপেল করে তখন এল প্লাস এসও হতে পারে আবার এল মাইনাস এসও হতে পারে, ঠিক কিনা বলো? যে তো তোমার এল প্লাসও হতে পারে আবার এল মাইনাস হতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। যে কিন্তু তোমার এখানে মনে রাখতে হবে যে কিন্তু তোমার এল প্লাস মাইনাস এস হতে পারে, তাহলে এটা কিন্তু হবে এল প্লাস মাইনাস হাফ, বুঝতে পেরেছো? এবার তোমার যেমন যেমন ভ্যালু, যদি এল প্লাস হাফ হয়, এল প্লাস হাফ হয় তখন তুমি যে যেটা বসাবে এল প্লাস হাফ, আর এল মাইনাস হাফ হলে এল মাইনাস হাফ বসিয়ে দেবে। এই হয়ে গেল তোমাদের এলএস কাপলিং। তাহলে এইভাবে কিন্তু তোমাকে মডেলটাকে পড়তে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই হয়ে গেল তাহলে আমাদের মোটামুটি গল্পটা, ঠিক আছে। যে কিন্তু তোমাদের, এবার আমি তোমাকে আসল পয়েন্টে এবার চলে আসছি। কম্পিটিটিভ এক্সামে তোমাকে নর্মালি এখান থেকে স্পিন প্যারিটি বের করতে বলে, এবারই তোমাকে আসল জায়গাটা আমি এবার পড়াচ্ছি। কম্পিটিটিভ এক্সামে পড়লে সেট পরীক্ষাতে অনেকবার কোশ্চেন দেওয়া হচ্ছে, তুমি একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একবার দেখবে, নেট সেট গেট সমস্ত এক্সামে কোশ্চেন দেওয়া হয়। আইদার তোমাকে জিজ্ঞেস করবে স্পিন প্যারিটি বের করো, স্পিন প্যারিটি কোশ্চেনই ম্যাক্সিমাম থাকে, আইদার স্পিন এবং প্যারিটি বের করো, ঠিক আছে। অথবা তোমাকে বলবে ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন, কিন্তু মনে রাখতে হবে ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন বললেও তোমাকে প্রথমে স্পিন প্যারিটিটা বের করতেই হবে, আদারওয়াইজ তোমার ম্যাগনেটিক মোমেন্ট বেরোবে না, ঠিক আছে, বুঝে গেল? এবার তাহলে চলে এসো আমাদের যে স্পেকট্রোস্কোপিক সিম্বল। ফার্স্টে বোঝো যে আমরা কোনো একটা নিউক্লিয়ার লেভেলকে কি করে চিহ্নিত করব। স্পেকট্রোস্কোপিক সিম্বল ফর নিউক্লিয়ার লেভেল, সিম্বল ফর নিউক্লিয়ার লেভেল। এই ক্লাসে পরে তোমার আজকের পর থেকে আর কোনোদিনও কোনো এই স্পিন প্যারিটিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। নিউক্লিয়ার লেভেলস, ঠিক আছে। কিভাবে লিখব? আমরা লিখব এইভাবে, এন, এন মানে হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, ঠিক আছে। দেন আমরা কি লিখব? দেন আমরা লিখব 2s প্লাস 1 এল জে, তার মাথা 2s প্লাস 1টা লেখার দরকার নেই, ছেড়ে দাও, 2s প্লাস 1টা লিখবো না, আমরা এখানে লিখবো এন, তারপরে লিখবো তোমার এল, তারপরে আমি লিখবো এল, তারপরে লিখবো আমি জে, আর মাথার উপরে লিখবো 2j প্লাস 1। এটাকে তুমি স্মল জে বলতে পারো, ঠিক আছে, স্মল জে বলতে পারো। এগুলো অ্যাকচুয়ালি স্মলই লেখে, কিন্তু আমরা লেখার সময়তে ক্যাপিটাল লিখি, মনে রাখবে এগুলো কিন্তু স্মলের জন্য হয়, হ্যাঁ, কিন্তু আমরা লেখার সময়তে ক্যাপিটাল লিখি। তাহলে কি বললাম? এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে তোমার, তুমি এনটাকে চাইলে এখানেও লিখতে পারো, এনটাকে মাথাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এন এল জে 2j প্লাস 1, এইভাবে আমরা লিখবো। এবার ভালো করে বোঝো, এই এল এবং জে কিন্তু স্মল, মানে তুমি মনে মনে ভাবো যে ওটা স্মল আছে। তাহলে আমার দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমার শুরু হচ্ছে 1 থেকে, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 এর করেসপন্ডিং এল এর একটাই ভ্যালু হতে পারে 0, ঠিক আছে। এল তো 0 আর এস তো অল টাইমই তোমার হাফ, তাহলে জে কত হবে? জে তো কোনো নেগেটিভ ভ্যালু পসিবল নয়, যেটা অ্যাকচুয়ালি এল প্লাস মাইনাস এস হয়, কিন্তু দেখো মাইনাস এস করলে জের ভ্যালু নেগেটিভ চলে আসছে, জের ভ্যালু কিন্তু নেগেটিভ অ্যালাউ নয়, তাহলে একটাই ভ্যালু হবে হুইচ ইজ হাফ। তাহলে আমার প্রথম লেভেলটাকে আমি লিখতে পারলাম 1 দেন এস, এল ইকুয়াল টু 0 মানে হচ্ছে এস 1 এস, জে হচ্ছে আমার হাফ, মাথার উপরে 2j প্লাস 1 মানে কত 2, বুঝতে পারলে? হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে 1s হাফ মাথার উপরে 2, এই দুইটা কি জিনিস? এই দুইটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নিউক্লিয়ন ইন এ লেভেল। এটা হচ্ছে যে এই 2j প্লাস 1টা হচ্ছে যে নাম্বার অফ নিউক্লিয়ন ইন আ লেভেল, নাম্বার অফ নিউক্লিয়ন ইন আ পার্টিকুলার লেভেল। তাহলে খেয়াল করো, 1s হাফ মাথার উপরে 2, আমাদের প্রথম ম্যাজিক নাম্বার এক্সপ্লেন হয়ে গেল, দেখো 2তে ফিল আপ হয়ে গেল।
এই নাম্বারগুলোতে ফিল আপ হবে। দেখো 2 হয়ে গেল, 2 2 ছিল ফার্স্ট ম্যাজিক নাম্বার, এক্সপ্লেন হয়ে গেল। তারপরটা ছিল 8, তারপরটা ছিল 8। তাহলে খেয়াল করো, n ইকুয়াল টু যখন তুমি নিচ্ছ 2, n ইকুয়াল টু যখন তুমি নিচ্ছ 2, তখন l এর দুটো ভ্যালু পসিবল, একটা হবে 0, একটা হবে 1। s এর তো একটাই ভ্যালু হয়, s এর ভ্যালু তো হচ্ছে হাফ। তাহলে ফর l ইকুয়াল টু 0 অ্যান্ড s ইকুয়াল টু হাফ, j এর তোমার একটাই ভ্যালু আসবে, হুইচ ইজ হাফ, এখনই বললাম। আর l ইকুয়াল টু 1, s ইকুয়াল টু হাফ হলে তোমার j এর দুটো ভ্যালু আসবে, একটা হতে পারে l প্লাস s মানে 3/2, আর একটা হতে পারে l মাইনাস s মানে হাফ হয়ে গেল। তাহলে তাহলে এই সিম্বলটাকে আমি কি লিখবো? এই সিম্বলটাকে আমি তাহলে কি লিখবো? দেখো 1s হাফ হয়ে গেল, ওকে। ও সরি সরি সরি, এটা ভুল ভুল হচ্ছে আমাদের, সরি সরি সরি, আহা সরি সরি সরি, এক্সট্রিমলি সরি সরি। n ইকুয়াল টু 1-এর জন্য l ইকুয়াল টু 0। এবার এখানে একটা কথা আমি বলতে এক্সট্রিমলি সরি, এটা আমার মানে বলা উচিত ছিল, যেটা আমার একেবারেই মানে আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এইখানে তোমাদের যে এই কথাটাকে মানে বলতে হতো, ফর এ গিভেন ভ্যালু অফ n, l শুড বি 0 to n-1, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর অ্যাটমিক ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সে এরকম কোনো রেস্ট্রিকশনস হয় না, ঠিক আছে? এটা কি হচ্ছে বলতো, এত কেটে যাচ্ছে কেন? নিউক্লিয়ার ফিজিক্সে দেয়ার ইজ সো নো সাচ রেস্ট্রিকশনস ইন নিউক্লিয়ার ফিজিক্স। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের একটা মেজর ডিফারেন্স বিটুইন দ্য অ্যাটমিক ফিজিক্স অ্যান্ড দ্য নিউক্লিয়ার ফিজিক্স। ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n, l শুড বি 0 to n-1, এটা কিন্তু স্ট্রিক্টলি অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাটমিক ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সে এরকম কোনো রুল নেই, মানে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n, l শুড বি এনি নাম্বার, নো সাচ রেস্ট্রিকশন। এই কথা আমাকে আগেই বলতে হতো, সরি ভুলে গেছি। নো সাচ রেস্ট্রিকশন ইজ দেয়ার ইন নিউক্লিয়ার ফিজিক্স। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে n ইকুয়াল টু ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n, l ক্যান বি এনি নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমার n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1-এর জন্য l ইকুয়াল টু 0 হয়ে গেল। যেহেতু কোনো রেস্ট্রিকশনস নেই, তাহলে n ইকুয়াল টু 1-এর জন্য আমি l তো হয়ে গেল, এবার l তো হয়ে গেল 0, এবার আমি l কে নেব 1। l ইকুয়াল টু 1-এ করেসপন্ডিং কী হবে? s ইকুয়াল টু হবে হাফ। তাহলে আমার যে কত হবে? যে আমার হবে l প্লাস মাইনাস s, তাহলে এটা আমাদের হবে 3/2 অ্যান্ড হাফ। তাহলে আমার লেভেলগুলো কি হলো? লেভেলগুলো প্রথম এই লেভেলটা আমাদের হয়ে গেল। দেখো আমাদের ডেজিগনেশনটা হচ্ছে কিভাবে, n l j 2j প্লাস 1। n কত? n হচ্ছে 1। l কত? l ইকুয়াল টু 1 মানে p। তাহলে 1p, এই লেভেলটা হচ্ছে 3/2, মাথার উপরে কত লিখবো? 2j প্লাস 1 মানে 4, হ্যাঁ কি না? আর এই লেভেলটা হয়ে গেল 1p হাফ, মাথার উপরে 2, কারণ 2j প্লাস 1, 1p হাফ, মাথার উপরে 2। তাহলে দেখো, তাহলে প্রথমে ছিল 2, খেয়াল করো, প্রথমে ছিল 2 ম্যাজিক নাম্বার, এই দেখো 2, 2 আর 2 এ 4, 4 আর 4-এ 8, সেকেন্ড ম্যাজিক নাম্বার এক্সপ্লেন হয়ে গেল। আমাকে ম্যাজিক নাম্বারগুলোতে সেলটাকে কমপ্লিট করতে হবে। দেখো 1s হাফ 2-তে ম্যাচ করে গেল। তারপরে দেখো 1p হাফে 2, মানে পি লেভেলে একটাতে থাকছে 2টো, আরেকটাতে থাকছে 4টে, মানে পি লেভেলে ম্যাক্সিমাম হয়ে গেল 6টা, আর আগের 2টো 8টা হয়ে গেল। তাহলে 2-এ এক্সপ্লেন হয়ে গেল, 8-এ এক্সপ্লেন হয়ে গেল। এবার আমি তোমাকে n ইকুয়াল টু 2-এর, n ইকুয়াল টু 1-এর করেসপন্ডিং, n ইকুয়াল টু 1-এর করেসপন্ডিং আমি তোমাকে এবার দেখাবো l ইকুয়াল টু, এবার আমি নেক্সট লেভেলটা নিয়ে আসছি 2 যদি হয় তাহলে s হচ্ছে আমার হাফ, তাহলে j এর ভ্যালু হতে পারে 2 প্লাস মাইনাস হাফ, অর্থাৎ এটা চলে আসবে 5/2 অ্যান্ড 3/2। 5/2 লেভেলটার জন্য কি হবে? এই লেভেলটার জন্য আমাদের হবে 1d, 5/2 মাথার উপরে থাকবে 6টা, আর 3/2 এটা হচ্ছে 1d, 3/2 মাথার উপরে থাকবে
4টে। বলো একদম তো ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে লাস্ট অবধি, তাহলে লাস্ট অবধি আমাদের ফিল আপ হয়েছিল 8 অবধি। 8 আর 6 14, 14 আর 4 18। কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক নাম্বার কোনটা? 20 তো। 2 8 20 তো, হ্যাঁ কি না বলো? 2 8 20 তো নেক্সট ম্যাজিক নাম্বারটা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু আমার কিন্তু 18 হচ্ছে, কারণ এই অবধি আমাদের ছিল 8টা, এই অবধি আমার ছিল 8টা। 8 আর 6 14, 14 আর 4 18 হয়ে গেল। এ তো মহা মুশকিল হয়ে গেল। 18 আমাকে তো আনতে হবে 20। তাহলে 20 আনার জন্য আমার লাগবে দুটো, আমার লাগবে আর দুটো নিউক্লিয়ন। ওটা আমি পাবো n ইকুয়াল টু 1 ধরেছিলাম তো। এবার তুমি পরের লেভেলে চলে এসো n ইকুয়াল টু 2তে। অর্থাৎ তুমি যদি n ইকুয়াল টু 2 ধরো, তাহলে ওখানে যদি l ইকুয়াল টু যদি 0 ধরো, s ইকুয়াল টু যদি হাফ ধরো, তাহলে তোমার যে চলে আসবে কত? শুধু হাফ চলে আসবে। তার মানে এই লেভেলটা আমার হয়ে যাবে 2 l ইকুয়াল টু 0 মানে হাফ। অর্থাৎ তোমার একটু বুঝতে অসুবিধা হলো আমি বুঝতে পারছি, বাট এবার তুমি বুঝতে পারবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা পারতপক্ষে চেঞ্জ করব না। দেখো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 ধরেই করে যাব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি তখনই চেঞ্জ করব যখন আমার চেঞ্জ করতে আমি বাধ্য হব। যেমন দেখো 18 অবধি হয়ে গেল, আর দুটো ইলেকট্রন তুমি আর অন্য কোনো জায়গা থেকে পাবে না এক্সেপ্ট n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0 অ্যান্ড s ইকুয়াল টু হাফ ছাড়া। তাহলে আমি এখানে এসে কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ করতে বাধ্য হলাম, কারণ আমার এখানে দুটো ম্যাক্সিমাম লাগবে। দুটো হয়ে গেলে কি হয়ে যাবে? আমার ফিল আপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? বলো হ্যাঁ কি না? ক্লিয়ার হয়ে গেছে? বলো হ্যাঁ কি না সবাই? সবাই হ্যাঁ। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে আমি তখনই চেঞ্জ করব যখন আমি চেঞ্জ করতে বাধ্য হব। আদারওয়াইজ কিন্তু n ইকুয়াল টু 1 এর জন্যই চলতে থাকবে। এবার আমি তোমাকে, হ্যাঁ বলো, শুনছি বলো। স্যার আরেকবার একটু যদি বলবেন, রিপিট করবেন? হ্যাঁ বলছি। n ইকুয়াল টু, আমরা n ইকুয়াল টু 1 এর জন্য করছিলাম তো। n ইকুয়াল টু 1 এর জন্য প্রথম লেভেলটা ম্যাচ করে গেল, সেকেন্ড লেভেলটা ম্যাচ করে গেল, থার্ড লেভেলে এসে দেখলাম যে 18 হচ্ছে। আমাকে ম্যাজিক নাম্বার কত? 20। তুই আমাকে শুধু এই কোশ্চেনের অ্যান্সারটা দে। 20 18 পর্যন্ত হচ্ছে। সেই অবশিষ্ট দুটো নিউক্লিয়ন কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে? অবশিষ্ট দুটো নিউক্লিয়ন কোত্থেকে আসবে বলো? এস লেভেল থেকে আসবে। হুম। অবশিষ্ট দুটো নিউক্লিয়ন আমার আসবে এস লেভেল থেকে। কিন্তু ওয়ান এস হ্যাঁ তো, স্যার। কিন্তু ওয়ান এস তো অলরেডি ফিল আপ। তাহলে তোমাকে এখানে 2s বলতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা। দেখো এবার একটু অফ রাখো, বাবারে কি আওয়াজ হচ্ছে, অফ রাখো একটুখানি, অফ রাখো। হ্যাঁ, এবার দেখো, এবার আমি তোমাকে ডায়াগ্রাম আকারে তোমাকে আমি দেখাচ্ছি। দেখো একদম নিচুতে, নিচেতে আমি চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের এই লেভেলটা হচ্ছে n ইকুয়াল টু 1, এই লেভেলটা হচ্ছে আমার n ইকুয়াল টু 1। এই লেভেলে করেসপন্ডিং আমার এসেছিল হাফ, মাথার উপরে 2। তুমি শুধু এই নাম্বারটা কাউন্ট করবে। তারপরে লেভেলটা n ইকুয়াল টু 1 হয়ে গেল, এবং এই লেভেলটা হচ্ছে l ইকুয়াল টু 0। তারপরে লেভেলটা আমি পাচ্ছি n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 1। এই লেভেলের জন্য আমি দেখতে পেলাম দুটো ভাগে স্প্লিট করে গেল। একটা ভাগে হচ্ছে 1p3/2, একটা ভাগে হচ্ছে 1p½ কোন লেভেলটা আগে কোন লেভেলটা পরে? প্রথমে যার হাই যে ভ্যালু, প্রথমে বলো 1p3/2 এবং 1p½ 1p3/2 1p½ এর মধ্যে কার যে ভ্যালু বেশি? বলো কার যে ভ্যালু বেশি, জলদি বলো। 3/2। 1p3/2। মনে রাখতে হবে যার যে ভ্যালু বেশি সে আগে ফিল আপ হবে, সে আগে ফিল আপ হবে। এই যে আগে ফিল আপ হয়ে গেল 1p3/2, মাথার উপরে হয়ে গেল 4টে। তারপরে 1p½ পরে বসবে, যার যে ভ্যালু বেশি সে আগে ফিল আপ হবে, 1p½ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এবার কি আসবে? নেক্সট এবার আমি আচ্ছা তুমি না এক কাজ করো, এখানে তুমি এগুলোকে মেনশন করো না, কারণ এটা বললে একটু মানে ঝামেলা হতে পারে। আচ্ছা তাহলে প্রথম লেভেলটা
এই লেভেলটা করেসপন্ডিং, এই লেভেলটা একটা লেভেল, তারপরে এই দুটো লেভেল, তারপরে লেভেলটা তিনটে ভাগে স্প্লিট করবে, তারপরে লেভেলটা তিনটে পার্টে স্প্লিট করবে। এই একটা লেভেল হবে, এই একটা লেভেল হবে এবং এই একটা লেভেল হবে। ভালো করে শোনো, প্রথমে আসবে আমার কাছে কি কি আছে বলো। আমার কাছে আছে হচ্ছে 1D 3/2 অ্যান্ড 1D 5/2। 1D 5/2 এবং 1D 3/2 মধ্যে 1D 5/2 আগে ফিল আপ হবে, দেন 1D 3/2। তার 2s হাফ কোথায় বসবে? 2s হাফটা বসবে মাঝখানে। কেন মাঝখানে বসবে? এটার উত্তরটা তুমি কোনো বইতে পাবে না, আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। কোনো বইতে কিন্তু এই কথাটা লেখা নেই, ওই জন্যই আজকে তোমাকে আমি আসতে বলেছি। কোনো বইতে এই কথাটা লেখা নেই যে 2s হাফটা কেন 1D দুটো লেভেলের মাঝখানে কেন ঢুকলো, ওটা আমি তোমাকে এক্সপ্লেন করবো। 1D এখানে 5/2, মাথার উপরে 6, এখানে 1D 3/2, মাথার উপরে 4। বুঝতে পেরেছো? দেখো 4 আর 2 এ 6, 6 6 12, 12 আর 2 এ 14, 14 আর 4 এ 18, 18 আর 2 এ 20। তাহলে আমাদের 20টা ম্যাজিক নাম্বার হয়ে গেল। এখানে দুটো, এটা একটা ম্যাজিক নাম্বার। এখানে 4 আর 2 এ 6টা, 6 6 প্লাস 2 হচ্ছে 8, 8 হচ্ছে আরেকটা ম্যাজিক নাম্বার, তাহলে 8টা হয়ে গেল। আর এখানে 12টা, 12 8 20, তাহলে 2 এক্সপ্লেন হলো, 8 এক্সপ্লেন হলো, 20 এক্সপ্লেন হলো। বলো বুঝতে পেরেছো? আর দু পর্যন্ত বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে Yes, sir. প্রথম কথা হচ্ছে যার হাই যে ভ্যালু, তাহলে এখানে একটা পয়েন্ট আমি মেনশন করে দিচ্ছি, চিন্তা করো না, নোটসের মধ্যে সবই থাকবে। হাই যে ভ্যালু ফিলস আর্লিয়ার, যার হাই যে ভ্যালু সে আগে ফিল্ড, বা ফিলস কথাটা খুব বাজে ইংলিশ হলো, ফিল্ড আপ। হাই যে ভ্যালুস ফিল্ড আপ আর্লিয়ার, high J values filled up earlier, the labels will be according to the labels will be according to the values of L dot S, according to the values of L dot S। এই 2 নম্বর পয়েন্টটা এক্সপ্লেন করে দিল যে কেন 2s হাফটা মাঝখানে ঢুকলো। তুমি এই তিনটে লেভেলের, এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা, এই তিনটে লেভেলের আলাদা আলাদা করে এল ডট এস কে ক্যালকুলেট করো। প্রথম লেভেলটা হচ্ছে 1D 3/2, বলে যাও 1D 3/2 এর জন্য আমার ডি এর জন্য এল কত বলো, এল কত? এল হচ্ছে 2, এস হচ্ছে আমার হাফ, আর জে হচ্ছে আমার 3/2। আমি একটু আগেই বললাম যে আমার এল ডট এস এর ভ্যালু হয় এইচ কাটে স্কোয়ার বাই 2, মনে মনে হিসাব করো, জে ইন্টু জে প্লাস 1 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এস ইন্টু এস প্লাস 1। ঠিক আছে, ভ্যালুগুলোকে বসিয়ে দাও। এইচ কাটে স্কোয়ার বাই 2, জে ইন্টু জে প্লাস 1 মানে 3/2 ইন্টু 3/2 প্লাস 1 কত হয়ে গেল? 15/4, 15/4 মাইনাস এল ইন্টু এল প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 1 মানে 6, এস ইন্টু এস প্লাস 1 মানে 3/4। তাহলে প্রথমটার ভ্যালু আমার চলে এলো, এল ডট এস আমার চলে এলো কত? এইচ কাটে স্কোয়ার বাই 2, 4 হচ্ছে আমার 3/4, 15/4 করলে কত আসবে বলো? 12/4 মানে 3 মাইনাস 6 মাইনাস 3, মাইনাস 3 এইচ কাটে স্কোয়ার বাই 2, তাহলে মাইনাস 3 এইচ কাটে স্কোয়ার বাই 2। তারপরে লেভেলটা কত আছে? 2s হাফ। তারপরে লেভেলটা আছে তোমার 2s হাফ। এর জন্য বলে যাও, এর জন্য এল কত? এর জন্য এল হচ্ছে 0, এর জন্য এস ইকুয়াল টু হচ্ছে হাফ, এর জন্য জে ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এল ডট এস কত আসবে? তাহলে এল ডট এস কত আসবে? এল ডট এসটা হচ্ছে এইচ কাটে স্কোয়ার বাই 2, আর আমি ফর্মুলাটাকে লিখবো না, জে ইন্টু জে প্লাস 1, বলে যাও হাফ ইন্টু হাফ প্লাস 1 3/4 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 0, মাইনাস এস ইন্টু এস প্লাস 1 কত? 3/4 কত হচ্ছে? 0। পাক্কা হয়েছে? কোনো সমস্যা হচ্ছে? হ্যালো? না স্যার।
ঠিক আছে তো সবাই? হুম হুম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার 1d5/2। এবার হচ্ছে 1d5/2 করো। 1d5/2 এর জন্য l ইকুয়াল টু 2, s ইকুয়াল টু হাফ। এস তো অল টাইমই হাফ, আর যে হচ্ছে 5/2। বের কর বাবা। এল ডট এস কত হচ্ছে? এইচ কাটা স্কোয়ার বাই 2 বলে যা। জে ইন্টু জে প্লাস 1 কত? 5/2 ইন্টু 7/2 35/4 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 কত? 6 মাইনাস এস ইন্টু এস প্লাস 1 কত? 3/4। তাহলে কত আসছে? আচ্ছা, এটা আমি ঠিক করলাম, দেখ তো এটা আমি ঠিক করলাম। 15/4 মাইনাস 3/4, না ঠিকই আছে। আচ্ছা, তাহলে তাহলে মানে ভ্যালু বল কত হবে? এইচ কাটা স্কোয়ার, হ্যাঁ কি না? দেখ বাবা, আসছে কি? হ্যাঁ স্যার, এইচ এইচ কাটা কার স্কোয়ার, স্কয়ার। এইচ কাটা স্কোয়ার। তাহলে দেখো 1d5/2 এর সবচাইতে বেশি, তারপরে হচ্ছে 2s হাফ, তারপরে 1d3/2। তাহলে কি আমি এক্সপ্লেন করতে পারলাম? তাহলে কি আমি এক্সপ্লেন করতে পারলাম? যার যার এল ডট এর সবচাইতে বেশি, সে সবার আগে ফিল আপ হবে। হয়েছে, হ্যাঁ কি না? তারপরে 2s হাফ, হ্যাঁ দেখো, তাহলে আমরা বুঝে গেলাম যে কোনটার পরে কোনটা হবে। ওটা কিন্তু পুরোটা ঠিক হয়ে যাচ্ছে কার দ্বারা? এল ডট এস এর ভ্যালু দ্বারা। এল ডট এস এর ভ্যালু দ্বারা। ঠিক আছে, বোঝা গেছে? একদম ক্লিয়ার তো নাকি? একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে আমরা এখনো পর্যন্ত 20 অবধি এক্সপ্লেন করে দিয়েছি। 1ডির ডি এর গল্প শেষ। বলো, ডি এর পরে কে আসবে? এফ, হ্যাঁ কি না? ডি এর পরে কে আসবে? এফ। হ্যাঁ স্যার। হ্যাঁ, ডি এর পরে আসবে এফ। তাহলে এবার এফ এ চলে এসো। এফ এর জন্য এবার তাহলে চলে এসো, এবার পাশে তাহলে করো এন ইকুয়াল টু 1। আবার তুমি এন ইকুয়াল টু 1-এ চলে এসো। এবার তুমি করো এল ইকুয়াল টু, আমরা লাস্ট পর্যন্ত 2 অবধি করেছিলাম, এবার 3 করব। এস ইকুয়াল টু হবে হাফ। তাহলে আমার জে এর ভ্যালু হতে পারে 3 প্লাস মাইনাস হাফ। একটা আমার হবে 7/2, একটা হবে 5/2। তাহলে আমাকে বলো 7/2 এর জন্য কি লিখবো? 7/2 এর জন্য আমি লিখবো 1, কারণ n ইকুয়াল টু 1 ধরেছো। এল ইকুয়াল টু 3 মানে এফ, জে, জে মানে 7/2, মাথার উপরে 2j প্লাস 1 কত হয়ে গেল? 8। আর এফ ইকুয়াল টু 5/2 এর জন্য আমি কি লিখবো? 1 এফ 5/2, তার মাথার উপরে 6। আমার অলরেডি কিন্তু 20 অবধি ফিল আপ হয়েছিল। 20 আর 8-এ 28। নেক্সট ম্যাজিক নাম্বার এক্সপ্লেন হয়ে গেল, হ্যাঁ কি না? বলো, হচ্ছে? হচ্ছে? হ্যাঁ। তাহলে 1f 7/2, মাথার উপরে 8টা। এর পরেরগুলো কি হবে? এর পরেরগুলো কি হবে? 28-এর পরে 50 আনতে হবে। 28, এই 8টা নিয়ে আমার সব মিলিয়ে 8 আর 4-এ 12, 12 আর 2-এ 14, 14 আর এখানে তোমার হচ্ছে 14 আর 6-এ 20, 14 আর 6-এ 20, 20 আর 2-এ 22, আর 4-এ 26, আর 2-এ 28। 28 পর্যন্ত হয়ে গেল। 2, 8, 20, 28, 28ও এক্সপ্লেন হয়ে গেল। নেক্সট কি? 50। 50 মানে 28 অবধি হয়ে গেছে, এখনো 22 খানা দিতে হবে। 22 খানা কিন্তু এখনো ফিল আপ করতে হবে। এরপর থেকে কিন্তু তোমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এরপরে আমার ট্রিক তোমাকে লাগাতে হবে। এরপরে 28-এর পর থেকে তোমার কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে যাবে। 28-এর পর তুমি দেখবে যে তোমার কিন্তু সেই অর্থে এল ডট এস কাপলিংয়ের যে গল্পটা, ওটাও কিন্তু খাটছে না। কারণ আমরা জানি এল ডট এস কাপলিং তখনই হয় যখন আমার অ্যাটমিক নাম্বারটা কম থাকে। অ্যাটমিক নাম্বার যখনই বেড়ে যাচ্ছে তখন কিন্তু আর এল এস কাপলিং খাটবে না, জে জে কাপলিং খাটবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটু বলবে সবাই, কথা বলো, নাহলে হবে না। কথা বলো সবাই, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রবলেম হয়ে গেল 28-এর পর থেকে। তাহলে 50-এ গিয়ে তোমাকে নেক্সট ফিল আপ করতে হবে। 50-এর পরেরটা কে? 50-এর পরেরটা হচ্ছে 82। তাহলে তোমাকে যদি এমন প্রবলেম দিয়ে দেয় যে 82, তুমি তো মহা সমস্যায় পড়ে যাবে। তার জন্য
ঘরোয়া মেথড, তার জন্য ঘরোয়া মেথড, এসব কিচ্ছু করতে হবে না। এগুলো আমি তোমাকে শেখানোর জন্য করালাম যে কিভাবে ইয়ে হয়। কম্পিটিটিভ এক্সামে অত সময় তোমার কাছে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের হোমমেড মেথড, এর নাম আমি দিচ্ছি হোমমেড মেথড, ঠিক আছে? হোমমেড মেথড। এই মেথডটা শুধু মনে রাখবে, জীবনে তুমি কোনোদিনও চেষ্টা করলেও তোমার নিউক্লিয়াস স্পিন পেয়ারিটি ভুল হবে না। হোমমেড মেথডে একটু জুগাড়ু একটা মেথড আমি অ্যাপ্লাই করছি। 4টে 1 লিখব, একটু ফাঁক দিয়ে 4টে 1 লিখব, 4টে 1-এর পরে একটা 2 লিখব। 4টে 1-এর অর্ধেক কত? 2টো 1, তাই তো? হ্যাঁ স্যার। 4টে 1-এর অর্ধেক 2টো 1, আবার একটা 2 লিখব। 2টো 1-এর অর্ধেক একটা 1, আবার একটা 2 লিখব। তারপর একটা এখানে জায়গাটা কম পড়ে গেল, আবার লিখতে হবে, দাঁড়া, জায়গাটা কম পড়ে যাচ্ছে, ওয়েট কর, আবার লিখি। 4টে 1 লিখব, একটু কম গ্যাপ দিয়ে লিখব। 4টে 1 লিখব, 4টে 1-এর পরে একটা 2 লিখব। 4টে 1-এর অর্ধেক হচ্ছে 2টো 1, 2টো 1 লিখব, আবার একটা 2 লিখব। 2টো 1-এর অর্ধেক হচ্ছে একটা 1, 2 লিখব। তারপরে লিখব 2টো 1, 2টো 2। যদিও তোমাকে এত দূর পর্যন্ত আসতে হবে না, তোমার তার আগেই ম্যাচ করে যাবে। সুতরাং তুমি এগুলোকে চাইলে ঠিক আছে মনে রাখলে অসুবিধা নেই। তাই নিয়মটা কি? 4টে 1 লিখব, একটা 2, 2টো 1 লিখব, একটা 2, একটা 1 লিখব, একটা 2, ডবল 1 ডবল 2, হয়ে গেল। এই 1গুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ প্রথম 4টে লেভেলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়ে গেল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলে প্রথম লেভেলটা অবভিয়াসলি হবে এস হবে। এস হলে তোমার এটা অবশ্যই হবে হাফ, মাথার উপরে বসে যাবে 2। তারপরে লেভেলটা অবশ্যই তোমার হবে 1p, এখানে হবে 3/2, মাথার উপরে হবে 4। এই 1-এর জন্য এটা হবে 1p, এখানে লিখবো হাফ, মাথার উপরে থাকবে 2। তারপর লেভেলটা অবভিয়াসলি হবে এস হয়ে গেল, পি হয়ে গেল, এবার হবে ডি। ডি এর জন্য প্রথমে হাই যে ভ্যালু ঢুকবে, অর্থাৎ 1d 5/2, মাথার উপরে মাথার উপরে 6, মাথার উপরে 6। তারপরে লেভেলটা 2 মানে আবার তোমার এখান থেকে শুরু হবে 2s হাফ, মাথার উপরে 2। 1d 5/2 ছিল, 1d 3/2 বাকি আছে, 1d 3/2, মাথার উপরে 4। ডি তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। ডি এর পরে আসবে এফ, এফের জন্য হবে 7/2 5/2, তাহলে 7/2, মাথার উপরে হয়ে গেল 8টা। এর পরের লেভেলটা আমি এবার করব 2, 2 এর জন্য এস হয়ে গেছে, তাই 2 এর জন্য তোমার সেমভাবে হবে 2p 3/2 2p হাফ, হ্যাঁ কিনা বলো? 2p 3/2, মাথার উপরে 4টে, আবার 1 কোথায় শেষ হয়েছিল? 1 এফের জন্য 5/2 হ্যাঁ, এফের জন্য 7/2 ছিল, 5/2 এখনো আসেনি, 5/2 এবার এলো। আমরা সবসময় তো কি করছি, যে ইকুয়াল টু এল প্লাস মাইনাস এস করছি না, 1-এ 5/2 চলে এলো 5। আরে ভাই আমার বোর্ডটা আজকে কি প্রবলেম করছে রে বাবা, এই দাগগুলো আসছে কেন বুঝতে পারছি না। উফ, এইগুলো কি দাগ আসছে এগুলো? 1f 5/2, মাথার উপরে 6, বলো 2 তুমি লাস্ট কোথায় শেষ করেছিলে? 2p 3/2, 2p হাফটা এখনো বাকি আছে? হ্যাঁ স্যার বাকি আছে 2p হাফ। মাথা হয়ে গেল 2, তাহলে কি হলো দেখো, 2 আর 4 6, 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 2 16, 16 আর 4 20, 20 আর 8 28, 28 আর 4 32, 32 আর 6 38, 38 আর 2 40, আবার 1 এর জন্য এফ কমপ্লিট। এফ এর পরে কি আসবে? জি এর জন্য এলটা 4 প্লাস মাইনাস হাফ কত হয়? 9/2 7/2, তাহলে 9/2 আগে আসবে। 1g 9/2, মাথার উপরে 10,
তারপর লেভেলটা হবে 1g এর 9/2 হয়ে গেল, কারণ l ইকুয়াল টু 4, s ইকুয়াল টু হাফ, 4 প্লাস মাইনাস হাফ, 9/2, 7/2, 7/2 আসবে এরপরে। তারপর 2 তুমি লাস্ট কোথায় শেষ করেছিলে? 2p তে, তারপর আসবে 2d, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 2d 3/2 মাথার উপরে 4, এই তো হয়ে গেল, শেষ। ব্যাস, তোমাকে এক দূর পর্যন্তই তোমাকে জিজ্ঞেস করবে ম্যাক্সিমাম। তাহলে আবার দেখো কি বললাম, 4টে 1, একটা 2, দুটো 1, একটা 2, একটা 1, একটা 2, ডবল 1, ডবল 2, এই সিকোয়েন্স মনে রাখো। প্রথম 1-এর জন্য হবে 1s হাফ থেকে শুরু হবে, তারপরে শুধু দুখানা জিনিস মনে রাখতে হবে যে হাই যে ভ্যালুগুলোকে আগে ভরবো। p মানে l ইকুয়াল টু 1, s ইকুয়াল টু হাফ, p মানে l ইকুয়াল টু 1, s ইকুয়াল টু হাফ, তাহলে l প্লাস মাইনাস f, 3/2 আর হাফ, 1p 3/2, 1p হাফ। তারপরটা হচ্ছে spd, l ইকুয়াল টু 2 আর s ইকুয়াল টু হাফ, 2 প্লাস মাইনাস হাফ, 5/2, 3/2, তাদের মাঝখানে ঢুকবে 2s হাফ। ব্যাস, এইটা হচ্ছে আমাদের হোমমেড মেথড হয়ে গেল। এই সিকোয়েন্সটাকে তোমরা বুঝতে পেরেছো? সবাই আমাকে বলবে, কোথাও কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করে নাও। বলো, এই সিকোয়েন্সটা মনে থাকবে তোমাদের? 4টে 1, একটা 2, তারপর দুটো 1, হ্যাঁ মনে থাকবে? পারবে মনে রাখতে? হ্যাঁ স্যার। যদি বলো তাহলে আমি এই সিকোয়েন্সটা আবার তাহলে তোমাকে ফার্স্ট থেকে বুঝিয়ে দিচ্ছি, কে কে বুঝতে পারোনি? সহজ, ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। আরে বাকিটা কিছু বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে এখনই বলতে পারো, আমি ওই সিকোয়েন্সটা কিন্তু আবার করে করিয়ে দিতে রাজি আছি। আই হোপ আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই মেথড অনুযায়ী এবার আমি তোমাকে শেখাবো হাউ টু ক্যালকুলেট স্পিন প্যারিটি। হাউ টু ক্যালকুলেট, সবসময় মনে রাখবে স্পিন প্যারিটি আমরা প্রোটনের জন্য করতে পারি, নিউট্রনের জন্য করতে পারি, যেটা অড তার জন্য করব। হাউ টু ক্যালকুলেট স্পিন প্যারিটি, স্পিন অ্যান্ড প্যারিটি। কাকে আমরা স্পিন বলবো, কাকে আমরা প্যারিটি বলবো? প্রথমে বোঝো যে কাকে আমরা স্পিন বলবো। স্পিন মানে হলো স্পিন ইকুয়াল টু জে, তোমার যে ভ্যালুটা ওটাই হচ্ছে তোমাদের স্পিন। আর প্যারিটি হচ্ছে নাথিং বাট -1/l, অর্থাৎ তোমার লাস্টের অরবিটের নিউক্লিয়নটা কত নম্বর অরবিটে আছে, -1/l করলেই সেটা তোমার প্লাস কিংবা মাইনাস বেরিয়ে যাবে। আমরা ওটাকে লিখি j⁻p। ফর এক্সাম্পল ধরো বললাম হাফ প্লাস, অথবা 5/2 মাইনাস, অথবা 3/2 প্লাস, এইভাবে কিন্তু আমরা লিখব j⁻p, মানে স্পিন টু দি পাওয়ার প্যারিটি। প্লাস মাইনাস প্লাস ওগুলো হচ্ছে প্যারিটি, আর স্পিনটা হচ্ছে আমাদের কত না জি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এই সেল মডেল অনুযায়ী আমরা কয়েকটা জিনিসের আমরা স্পিন প্যারিটিকে তাহলে আমি তোমার সামনে আমি বের করে দেখাচ্ছি। একটা সামনে কোশ্চেন্স থাকলে ভালো হতো, কোশ্চেন্স তোমাকে আমি দেখাতে পারি যে কিভাবে আমরা বের করতে পারি। এখন কোথায় পাবো এখন কোশ্চেন্সগুলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি ফার্স্টে কয়েকটা। ধরো তোমাকে বলা হলো যে ফার্স্টে আমি তোমাকে যেটা এক্সাম্পল করাবো সেটা হচ্ছে কি অড ইভেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমাদের কাছে 3 রকমের হয়, একটা হচ্ছে অড ইভেন নিউক্লিয়াস, একটা হচ্ছে তোমার অড নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আমাদের ইভেন নিউক্লিয়াস। 3 রকমের নিউক্লিয়াস হয়। প্রথমে সবচাইতে বেশি যেটা কোশ্চেন দেওয়া হয় ওটা হচ্ছে তোমাদের অড ইভেন নিউক্লিয়াস থেকে তোমাকে মানে কোশ্চেন দেওয়া হয়, বুঝতে পেরেছো? অড ইভেন নিউক্লিয়াস থেকে তোমাকে কোশ্চেন দেওয়া হয়। ফর এক্সাম্পল ধরো আমাকে বলা হলো যে 17Cl35, তোমাকে বলা হলো এটার করেসপন্ডিং স্পিন এবং প্যারিটি বের করো। তুমি যেটা করবে মনে রাখবে সবসময় আমি দেখব কোন নাম্বারটা অড আছে, কোন নাম্বারটা অড, কোন নাম্বারটা ইভেন। এখানে দেখো নাম্বার অফ প্রোটন হচ্ছে 17, নাম্বার অফ নিউট্রন হচ্ছে 18। বলো 17 এবং 18-এর মধ্যে বলো কোন নাম্বারটা ইভেন, কোন নাম্বারটা অড? আমরা নিউট্রনের জন্য করব নাকি প্রোটনের জন্য করব? জলদি বলো। কথা না, প্রোটনের জন্য করব স্যার, প্রোটনের জন্য। সবাই বলো এটা কার জন্য করব? স্যার অডের জন্য করব। অডটা বলিস না, বল কার জন্য করব?
প্রোটন নাকি নিউট্রন? প্রোটন। হ্যাঁ, প্রোটনের জন্য করবো। তাহলে আমরা 17 জন্য করবো। তাহলে এটা হচ্ছে আমার অড, আমরা অডের জন্য করব। এটা হচ্ছে ইভেন, আমরা অডের জন্য করব, ইভেনের জন্য করব না। ঠিক আছে, অডের জন্য করব, ইভেনের জন্য করব না। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা জেড ইকুয়াল টু 17 জন্য আবার আমি সেই কম্বিনেশন লিখবো 1 1 1, চারটে 1, একটা 2, তারপরে দুটো 1, এর মধ্যেই আমার হয়ে যাবে। আর বাকি সিকোয়েন্সটা আমার লেখার প্রয়োজন পড়বে না। 17তে আমি দেখব, 17 সিকোয়েন্স লেখো। 1s হাফ, মাথার উপরে 2, তারপরে ছিল 1p, পি এর জন্য 3/2 আগে আসবে, 1p 3/2, মাথার উপরে 4, 4 আর 2 6টা ফিল আপ হয়ে গেল। তারপরে আসবে 1p হাফ, মাথার উপরে 2, 4 আর 2 6 আর 2 8টা হয়ে গেল, 17টা ভরতে হবে। তারপরটা আসবে 1d, বলো 4 আর 2 6 আর 2 8, 1d 5/2, 5/2 এর মাথায় বসবে 6টা, 2 এর জন্য বসবে 2s হাফ, 2s হাফের জন্য বসবে দুটো, 4 আর 2 6 আর 2 8 আর 6 14 আর 2 16টা হয়ে গেছে। মানে 1d 3/2-তে আমার একটা হলেই চলে যাবে, তাই তো? একটা হলেই চলে যাবে, তাই না? আমাকে তো 17টা ফিল আপ করতে হবে। তাহলে 1d, হ্যাঁ স্যার। তাহলে তো 1d 3/2-তে তো আমাকে 4 তো মানে না লিখলেও চলবে। আমার তো 17টা ফিল আপ করতে হবে। 4 আর 2 6 আর 2 8 আর 6 14 16 17। এবার দেখো যে লাস্ট অরবিটের যে তোমার নিউক্লিয়নটা আছে, কি হচ্ছে রে বাবা, লাস্ট অরবিটে তোমার যে নিউক্লিয়নটা আছে ওটা কত নম্বর অরবিটে বসে আছে বলো? লাস্ট অরবিটটা কত? 3/2? হ্যাঁ হ্যাঁ স্যার। স্পিনটা 3/2? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো উত্তরই পাচ্ছি না। হ্যাঁ স্যার 3/2। আচ্ছা। হ্যাঁ, স্পিনটা হচ্ছে আমাদের 3/2। আর প্যারিটি কত? প্যারিটি হচ্ছে মাইনাস, আরে কি এত দাগ আসছে কেন বলতে বুঝতে পারছি না। ডাক্তারি, পিটা হচ্ছে আমাদের কত? -1 এল। এল কত? ডি এর জন্য এল কত? 2। স্যার 2। প্লাস, তাহলে আমার জে টু দি পাওয়ার পি চলে এলো 3/2 প্লাস, এই আমাদের হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো স্পিন প্যারিটি বের করাটা ইজ ভেরি ইজি। খুব একটা জটিল কিছু নয়, একটু ভাবলেই তোমার বেরিয়ে আসবে। ওকে, আর একটা যদি তোমাকে আমি দিই, লেটস সে আমি তোমাকে বললাম 29, এই এটা মনে আসছে না, দাঁড়া আমি একটু রিকল করি। বা ধরো বললাম 15p, ধরো বললাম 15p31, বলো কার জন্য করবো? নিউট্রনের জন্য নাকি প্রোটনের জন্য? জলদি বলো। কেউ কিছু বলছে না, ধর এইভাবে ক্লাস নেওয়া যাবে না। প্রোটন স্যার। বাকিরা কিছু প্রোটনের জন্য। বাকিরা কিছু বলো। ঠিক আছে, একটা করে বলতে বলছি, একজন করে লেফট হয়ে যাচ্ছে, তাহলে কি করে হবে তাহলে বলো তো, বলো কার জন্য করবো? সবাই আমাকে বলো এক বাক্যে। স্যার প্রোটনের জন্য। প্রোটনের জন্য করবো, হ্যাঁ তাহলে প্রোটনের জন্য করবো। 15কে তাহলে ফিল আপ করো। 15 তো আমরা তো অলরেডি সিকোয়েন্স তো লেখাই আছে, 2 আর 4 6, 6 আর 2 8, 8 আর 6 14, এখানে একটা ভরে যাবে। তাহলে হাফ হচ্ছে আমার স্পিন। এস এর জন্য এল ইকুয়াল টু হাফ প্লাস, এক চান্সে অ্যান্সারটা হবে হাফ প্লাস। এটা আমার করতেও হবে না, সিকোয়েন্সটা আমার অলরেডি লেখাই আছে। লাস্ট অরবিটের নিউট্রনটা, লাস্ট অরবিটের প্রোটনটা 2s হাফে আছে। 4 আর 4 দেখো, দেখে নাও একবার, 2 আর 4 6 আর 2 8 আর 6 14, এখানে থাকবে একটা। এর জন্য যেটা আমার হয়ে যাচ্ছে হাফ, আর এটা হয়ে যাচ্ছে -1/0, মানে প্লাস, হাফ প্লাস। ওকে, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অড ইভেন নিউক্লিয়াস তুমি পারবে করতে, সে তোমাকে যতই কঠিন দেওয়া হোক না কেন, তোমার যেহেতু সিকোয়েন্সটা মনে আছে, তুমি আরামসে করতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমি তোমাকে বলবো যে যদি তোমাকে কোশ্চেনে দেওয়া হয় ইভেন নিউক্লিয়াস, তাহলে কি হবে? ইভেন নিউক্লিয়াস তোমাকে ভাবতেও হবে না। ইভেন নিউক্লিয়াসের জন্য সব সময় মনে রাখতে হবে, যেমন ধরো 20 Ca ক্যালসিয়াম 40, খেয়াল করে দেখো এখানে জেডটাও হচ্ছে তোমার 20, নিউট্রন নাম্বারটাও হচ্ছে 20, দুটোই তোমার 20। এখানে আমাদের অলওয়েজ স্পিন প্যারিটি আমাদের হবে 0+, অলওয়েজ। ইভেন দেখলে
সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার মেরে দেবে 0 প্লাসে। ইভেনের জন্য 0 প্লাস হচ্ছে আমাদের স্পিন প্যারিটি, এটা একদম ট্রু, কিছু ভাবতে হবে না, 0 প্লাস হয়ে গেল। প্রবলেম তোমার তখন হবে যখন তোমাকে অড ইভেন নিউক্লিয়াস দেওয়া হবে। অড ইভেনের জন্য কিন্তু একটু ঝামেলা আছে, যথেষ্ট কিন্তু কসরত করতে হবে। এবং মানে কম্পিটিটিভ এক্সামরা ভীষণ চালাক হয়, ওরা জানে যে তুমি অড ইভেন বা ইভেন অডটা করে আসবে না, কারণ ওটা শক্ত, বুঝতে পেরেছো? ওটা শক্ত, তার জন্য তুমি এটা করে আসবে না। ওরা বুদ্ধি করে কোশ্চেনটা এখান থেকেই তোমাকে দিয়ে দেবে। সরি, অড ইভেন কি বলছি, অড ইভেন তো আমরা করলাম না, অড ওরা এ ব্যাপারে নিশ্চিত যে তুমি অডটা করে আসবে না, কারণ লোকে সবাই অড ইভেন বা ইভেন অডটাই করে আসে। তোমাকে ঠিক এই কোশ্চেনটা দিয়ে দেবে এবং তুমি ছেড়ে আসতে বাধ্য হবে। যখন তোমার নিউট্রন এবং প্রোটন দুটো নাম্বারই অড, তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে নর্ডহাইমস রুল। কি নাম? নর্ডহাইমস রুল অ্যাপ্লাই করতে হবে। এবং এটা কিন্তু তোমাকে কোনো শর্টকাট মেথড নেই, ডিটেলসে পড়ে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু জীবনে তুমি করতে পারবে না। নর্ডহাইমস রুল কিন্তু যথেষ্ট শক্ত। 3টে রুল আমি তোমাকে বলবো। প্রথম কথা হচ্ছে যে তুমি একটা ভ্যালুকে বের করবে ক্যাপিটাল এন, যার ভ্যালুটা হচ্ছে জেপি, জে মানে হচ্ছে প্রোটনের করেসপন্ডিং জে মাইনাস প্রোটনের করেসপন্ডিং এল প্লাস সেমভাবে নিউট্রনের করেসপন্ডিং জে এবং নিউট্রনের করেসপন্ডিং এল। তুমি ফার্স্টে এই ভ্যালুটাকে বের করবে এবং তুমি দেখবে যে এটা ভ্যালুটা কি আসছে, এটা ভ্যালুটা তোমার 0 আসছে নাকি কি আসছে। এবার আমার শুরু হয়ে যাচ্ছে রুলগুলো। যদি তোমার ক্যাপিটাল এন এর ভ্যালু যদি 0 হয়, তাহলে তখন দেন আমার জে এর ভ্যালু চলে আসবে মড জেপি মাইনাস জে এন, ঠিক আছে? এবং প্যারিটি আমার হবে নেগেটিভ, ঠিক আছে? চার্ট করে মুখস্থ করতে হবে, এর কিন্তু কোনো শর্টকাট নিয়ম নেই, তোমাকে এই চার্টটা পড়ে মুখস্থ করতে হবে। n = 0 হলে j = হবে jp মাইনাস jn, মড p হবে নেগেটিভ। 2 নম্বরে যদি তোমার হয় n = ±1 হয়, 3টে কেস হতে পারে, আইদার n হবে 0 অথবা n হবে ±1। n = ±1 এর সঙ্গে আরেকটা কন্ডিশন আছে যে তোমার n = z, অর্থাৎ নাম্বার অফ নিউট্রন নাম্বার অফ প্রোটনের সঙ্গে সমান, তখন তোমার যে কত হবে, দেন আমার জে এর ভ্যালু চলে আসবে মডুলাস জেপি প্লাস মাইনাস জেন। যদি প্লাস হয় তাহলে প্লাস, এন যদি +1 হয় তাহলে এখানেও প্লাস হবে, এন যদি -1 হয় তাহলে এখানেও মাইনাস হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আমার প্যারিটিও আমার হবে +-1, যদি এখানে প্লাস হয় তাহলে প্লাস প্যারিটি, এখানে মাইনাস হলে মাইনাস প্যারিটি। হয়ে গেল। 3 নম্বর রুলটা হচ্ছে, এই 3টে রুল তোমাকে মনে রাখতে হবে। 3 নম্বর রুলটা হচ্ছে যে যদি তোমার n = +-1 হয়, নাম্বার অফ নিউট্রন যদি নাম্বার অফ প্রোটনের সঙ্গে সেম না হয়, তাহলে সেক্ষেত্রে আমার জে এর ভ্যালু চলে আসবে জেপি প্লাস জেএন -1, এইটা হবে, এবং প্যারিটি আমার হবে পজিটিভ। বুঝতে পেরেছো? এই 3টে রুল তোমাকে মনে রাখতে হবে। তাহলে সবার আগে তোমার যেটা করতে হবে, এই ক্যাপিটাল এন এর ভ্যালুটাকে বের করতে হবে, তারপরে বাকি কথা পরে, তারপরে তোমাকে এই 3টে মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার অঙ্কটা ছেড়ে আসতে হবে। এর কিন্তু কোনো অল্টারনেটিভ ওয়ে আউট নেই। একটা এক্সাম্পল দেবো, 17Cl38 করো তো। 17Cl38 একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে করাচ্ছি। 17Cl38, এখানে নাম্বার অফ নিউট্রন = হচ্ছে 21, নাম্বার অফ প্রোটন হচ্ছে 17টা। প্রথমে আমি এর জন্য সেল মডেল লিখব, z = 17 এর জন্য আমি আর পুরো সিকোয়েন্সটা লিখব না, শুধু লাস্টেরটা লিখব। এটা আজকে না খুব সমস্যা করছে, জানিস তো, কিছু একটা সমস্যা হচ্ছে আমার পেনটাতে, আমার জানি না এত দাগগুলো পড়ছে কেন। z = 17 এর জন্য সিকোয়েন্সটা বলো, কোন সিকোয়েন্সে শেষ হবে বলো? 4 আর 2 6 আর 2 8 আর 6 14 2 16, বলো 1d 3/2 1, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, 1d 3/2, 1d 3/2, এখানে ডট 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 আছে,
1d 3/2 এখানে হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এর করেসপন্ডিং আমার জে হচ্ছে মানে জেপি হচ্ছে আমার গিয়ে 3/2 আর এলপিটা আমার কত হচ্ছে এসপিডি মানে 2। সেম সিকোয়েন্সটা তুমি লিখবে n ইকুয়াল টু 21 এর জন্য। n ইকুয়াল টু 21 এর জন্য আমার এটা মুখস্থ আছে ডট 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 21টা আমার হবে 1f7/2 1 এ গিয়ে, তাই না? হ্যাঁ কি না? কারণ 21 থেকে 28 অবধি আমার ছিল 1f7/2, আমার এখন মনে আছে। তাহলে এর জন্য আমার jn কত এলো? এর জন্য আমার jn এলো 7/2 আর ln কত এলো? SPDF 3। এবার তুমি ক্যাপিটাল এনটাকে বের করো, হুইচ ইজ জেপি প্লাস এলপি। দেখে নাও সূত্রটা কি ছিল, সরি জেপি মাইনাস এলপি জেএন মাইনাস এলএন, জেপি মাইনাস এলপি অ্যান্ড প্লাস জেএন মাইনাস এলএন, জেপি মাইনাস এলপি কত? 3/2 মাইনাস হাফ, মাইনাস 2 কত? মাইনাস হাফ মাইনাস হাফ আর জেএন মাইনাস এলএন কত? প্লাস হাফ। তাহলে হয়ে গেল 0। এন যদি আমাদের চলে আসে 0, তাহলে সূত্র কি ছিল? জে সমান জেপি মাইনাস জেএন, এস অর নো? তাহলে জে আমার চলে আসবে জেপি মাইনাস জেএন। জেপি কত আর জেএন কত? জেপি 3/2 7/2 কত এলো? 3/2 মাইনাস 7/2 কত এলো? মড কত আসবে? 2। দেখ বাবা, তাহলে জে আমার চলে এলো 2 আর আমার প্যারিটি হচ্ছে নেগেটিভ, তাহলে বলো জে টু দি পাওয়ার পি তাহলে কত আসবে? 2 মাইনাস। হ্যাঁ তো বল বাবা। হ্যাঁ স্যার। জে টু দি পাওয়ার চললো 2 মাইনাস, ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পলটা দেখো, তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে তোমাকে এই চার্টটা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি হচ্ছে করতে পারবে না। আমি তোমাকে কিন্তু আবারও বলে দিচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু তোমার সিএসআই নেট এক্সামে 5 নম্বরের কোশ্চেন দেবে। 5 নম্বর, একটা কোশ্চেন করতে পারবে 5 নম্বর ক্র্যাক করে ফেলতে পারবে। ওই জন্য বলছি ভালো করে শিখে নাও এখনই, এর থেকে সহজে তোমরা কোনো বই শেখাতে পারবে না। ম্যাক্সিমাম বইতে অডের জন্য নিয়মটাই লেখা নেই। অনেক ভালো ভালো বইয়ের নাম আমি তোমাকে বলে দিতে পারি। এটাও বলা নেই যে 2s হাফটা কেন 1d 5/2 এবং 1d 3/2 এর মাঝখানে ঢুকলো। কোনো বই তোমাকে এক্সপ্লেন করে দেবে না, বুঝতে পেরেছো? এগুলো তোমাকে একটু হাই লেভেলের হচ্ছে বই পড়তে হবে, তবে গিয়ে অনেক বছর পর্যন্ত আমিও জানতাম না যে 2s হাফটা আমাকে ক্লাসের মধ্যে স্যারেরা বলতো মুখস্থ করে নিবি। ওই পার্টটাকে জাস্ট দেখলে সিকোয়েন্সটাকে মুখস্থ কেন করব? মুখস্থ করব ঠিক আছে, কিন্তু একটা লজিক থাকবে না? আমি একটা লজিক মেনে মুখস্থ করব। এখন সেই লজিকটা আমার কাছে ক্লিয়ার যে কেন ওই লেভেলগুলো মাঝখানে ঢুকছে। এবং 1f7/2 এর পরে তুমি দেখবে আমি যে l.s অর্থাৎ স্পিন অরবিট কাপলিং এর যে রুলটা বললাম, যে প্রথমে l.s এর ভ্যালু অনুযায়ী ঢুকবে 1f7/2 এর পর, কিন্তু ওই রুলটা খাটবে না। খাটবেই বা কেন? খাটবে না তো। তার কারণটা হচ্ছে যত তোমার বাড়বে, অ্যাটমিক নাম্বার বাড়বে, তত তোমার স্পিন অরবিট কাপলিং হবে না, জে কাপলিং হবে। কারণ আমরা জে কাপলিং মানে পড়াশোনাতে আমরা পড়েছিলাম যে জে কাপলিং হয় হাই অ্যাটমিক নাম্বারের জন্য। তার জন্য আমার 28-এর পর থেকে উল্টোপাল্টা হবে। তুমি দেখবে যে যার লোয়ার l.s সেও কিন্তু আগে ভর্তি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সুতরাং তারপর থেকে কিন্তু খাটবে না। ওকে, নেক্সট এক্সাম্পলটা আমি তোমাকে দেবো 13Al26। এটা করো, 13Al অ্যালুমিনিয়াম 26। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি অড ইভেন নিউক্লিয়াসের পাওয়ারটা অল টাইম প্লাস হবে? তাই বললাম অড ইভেন নিউক্লিয়াস, করে বলো। ইভেন না অড ইভেন, ওর উপরেরটা। এ বাবা, এই তো একবার প্লাস এসছে। হ্যাঁ আরে বাবা, আমি তোমাকে এমন এক্সাম্পল করিয়েছি যেখানে প্লাস এসছে, মাইনাস আসতেই পারে। ধরো আচ্ছা ধরো তোমার অরবিটটা
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো লেটস সে সাম 3 li, হ্যাঁ বলো এর জন্য বলো 3 li 7, 3li 7। তাহলে জেড হচ্ছে, তাহলে অড ইভেন জেড ইকুয়াল টু 3 আর এন ইকুয়াল টু হচ্ছে 4, সরি হ্যাঁ এনটা হচ্ছে আমার 4। তাহলে বলো 3-এর জন্য কি লিখবো, 1s হাফ মাথার উপরে 2 আর 1p হাফ মাথার উপরে 1, তিনটে ফিল আপ হয়ে হ্যাঁ গেল। এই পি এর জন্য এল ইকুয়াল টু 1, তার মানে প্যারিটি হয়ে যাচ্ছে -1 কি হলো মাইনাস, আর যে কত, যে হচ্ছে হাফ, যে কত, যে হচ্ছে হাফ, তার কত হলো হাফ মাইনাস। বলো হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে স্যার। কোনো সমস্যা নেই, তোমার এমন কোনো মানে নেই। অড ইভেনের জন্য আমি তোমাকে এমন এক্সাম্পল করালাম যেখানে আনফর্চুনেটলি প্লাস চলে আসছে, মাইনাস আসতেই পারে, না আসার তো কোনো মানে কারণ বাবা আমি দেখছি না। হ্যাঁ তাহলে যে সমান তাহলে আমার হয়ে যাচ্ছে কত, এখানে দেখো ধুর বাবা কোথায় চলে গেল, হ্যাঁ 13l26 এ সিকোয়েন্স লেখো তাহলে। জেড ইকুয়াল টু হচ্ছে তোমার 13 সিকোয়েন্স আমার মুখস্থ আছে। 13 সিকোয়েন্সে আমার কে আসবে বলো, 4 আর 2 6 6 12, 2s হাফ আসবে। 2s হাফ মানে ডট 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 2s হাফ মাথার উপরে 1। সমস্ত সিকোয়েন্সটা তুমি না লিখলেও পারো, বাট লিখলে তোমারই ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর নিউট্রনটাও হচ্ছে তোমার 13, তাহলে এখানে ডট 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 2s হাফ 1 হয়ে গেল। তাহলে এর জন্য ধুর ভাল লাগে না, এই বিরক্তিকর একটা দাগ আসছে, এটা কিরম যেন একটা বিচ্ছি টাইপের। তাহলে তোমার এখানে কি আসছে বল, জেপি কত আসছে, জেপি আমার আসছে হাফ, এলপি আমার আসছে 0, জেএনও আমার আসছে হাফ, এবং এলএনও আমার আসছে 0। হিসাব কর বাবা, এন ইকুয়াল টু ক্যাপিটাল এন ইকুয়াল টু কত হবে, জেপি মাইনাস এলপি, জেপি মাইনাস এলপি প্লাস জেএন মাইনাস এলএন, কত এলো বাবা 1, 1 এলো তো, হ্যাঁ স্যার। 1 এলো। যদি 1 আসে, যদি 1 আসে তাহলে এবার তুই চারটাকে দেখ, সেই চার অনুযায়ী ওই চারটা কিন্তু তুই এখন পড়াচ্ছি বলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ আদর্শ কিন্তু। বলো তাহলে আমাদের কোন কেসটা হবে, এন ইকুয়াল টু জেড কেস এবং এন ইকুয়াল টু +1, ইয়েস অর নো, এন ইকুয়াল টু +1, হ্যাঁ হ্যাঁ স্যার। এন ইকুয়াল টু +1, তাহলে আমাদের এটা হ্যাঁ স্যার। হবে, হ্যাঁ তাহলে আমাদের ওটা তাহলে আমাদের হবে জেপি, হ্যাঁ না রে বাবা 13, এটা ভুল হলো রে, এটা ভুল হলো, এটা ভুল হয়েছে আমাদের, 10 4 2 6 2 8, এটা 1d5/2 হতো কি রে, এই তো 2 আর 4 6, 6 আর 2 8, এটা 5 হবে না কি রে, কিছুই দেখছিস না বাবা তোরা, হ্যাঁ ওটা 5/2, দোষ ভুল হয়ে গেল, কোথায় গেল, এটা 1d5/2 হবে, দোষ কিচ্ছু তোরা মানে দেখছিস না, এটা 1d5/2 হবে। তাই তো বলি কি হচ্ছে, 1d5/2 মাথার উপরে আমার থাকবে 5টা, 1d5/2 মাথার উপর থাকবে 5টা, কিছুই তোরা দেখছো না বাবা, এইভাবে করলে কিন্তু হবে না। এখানে আসবে 1d5/2, 1d5/2 মাথার উপর থাকবে 5টা, সরি এটা ভুলে গেছে আমার। তাহলে জেপিটা হচ্ছে আমার 5/2, এটাও হচ্ছে তোমার কি 5/2, এলপিটা বরঞ্চ এসপিডি, এটা হচ্ছে 2 আর 2। তাহলে আমাদের কোন কেসটা আসবে, তাহলে আমাদের কেসটা তাহলে কোনটা, কোন কেসটা হলো বলো, কোন কেসটা হলো, আর 2 নম্বর কেসের প্রথমেরটা, 2 নম্বর কেসের প্রথমেরটা, 2 নম্বর কেসের প্রথমেরটা হচ্ছে কিনা বলো, হচ্ছে স্যার। হচ্ছে তো, সবাই এগ্রি, 2 নম্বর কেসের প্রথমেরটা হচ্ছে তো নাকি, এই যে হ্যাঁ, তাহলে যে তাহলে কি হবে, জেপি প্লাস জেন হবে, তাহলে আমার যে তাহলে চলে এলো, যে তাহলে আমার চলে এলো জেপি প্লাস জেন হবে, কি বললাম মাইনাস হলে মাইনাস প্লাস হলে প্লাস, তার কত হলো বাবা মড নিয়ে নাও, 5 2 5 2 5, কত হয়ে গেল। আর প্যারিটি বলো, প্যারিটি +1 হলে +1 মানে পজিটিভ, তাহলে প্যারিটি আমার তাহলে কি হয়ে গেল বাবা, প্যারিটি আমার হয়ে গেল পজিটিভ, ব্যাস তাহলে আমার হয়ে গেল J⁵ গল্প শেষ। ওকে, এই হচ্ছে আমার 13। আরেকটা এক্সাম্পল তোমাকে আমি করাবো। ধরো বললাম 27 কোবাল্ট 56,
27 কোবাল্ট 56। তাহলে প্রথমে আমার হচ্ছে জেড ইকুয়াল টু কত 27 সিকোয়েন্স আমার মনে আছে ডট 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 1f7/2, এখানে থাকবে 7টা। আর নাম্বার অফ নিউটন হচ্ছে 29টা। 29 জন্য আমার মনে আছে 1f7/2 এর পরে কি এসেছিল সিকোয়েন্স বলো 1f7/2 এর পর কি এসেছিল 2p3/2, হ্যাঁ কি না 2p3/2 এসেছিল তো নাকি না কি এসেছিল বললে কি এসেছিল হ্যাঁ এটা ছিল তো 2p3/2 তাই তো। 2p3/2 তে আমার থাকবে একটা, কারণ 28-এ ফিল আপ হয়েছিল, তাই 2p আমার 3/2-তে আমার থাকবে একটা। ব্যাস এবার বের করে নে বাবা। তাহলে এখান থেকে বল, এখান থেকে আমার এ কত, আমার এলপি কত, এলপিটা হচ্ছে SPDF 3। এখান থেকে আমার জেপি কত, জেপি হচ্ছে আমার 7/2। এখান থেকে আমার এলএন কত, এসপি মানে 1। আর এখান থেকে আমার জেএন কত, জেএন হচ্ছে আমার 3/2। তাহলে এন কত হলো হয়ে গেল জেপি, একবারে করে দিচ্ছি জেপি মাইনাস এলপি। বল বাবা 7/2 জেপি মাইনাস এলপি হচ্ছে হাফ জেপি মাইনাস এলপি প্লাস জেএন মাইনাস এলএন কত হাফ প্লাস হাফ কত হলো 1। আর যদি তোর n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বল এখানে n ইকুয়াল টু 1 আর nটা কি নট ইকুয়াল টু জেড, হ্যাঁ কি না, হ্যাঁ তো আচ্ছা nটা হচ্ছে নট ইকুয়াল টু জেড কেস, তাহলে তার জন্য +1 হলে জেপি প্লাস জেএন মাইনাস 1 হয়, জেপি প্লাস জেএন মাইনাস 1 হয়। তাহলে আমার এটা হয়ে যাবে জেপি প্লাস জেএন মাইনাস 1, তার মড নেব জেপি প্লাস জেএন মাইনাস 1 বল কত, জেপি প্লাস জেএন 7/2 3/2 5, 5 মাইনাস 1 মানে 4। তা 4 হচ্ছে আমাদের স্পিন, আর প্যারিটি আমার যেহেতু এখানে +1 আছে তাহলে 4+। তাহলে বলো যে অড নিউক্লিয়াসের জন্য যে কোনো প্রবলেম দিলে তুমি নর্ডহাইমস রুল অ্যাপ্লাই করতে শিখে গেছো কি শিখতে পারো নি, ওটা আমাকে একটু কনফার্ম করো, শিখতে পেরেছো কি শিখতে পারো নি, একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, এবার লাস্ট টপিকটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট। চলো এটা হয়ে যাবে। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট। এখানেও তোমার কোনো রাস্তা নেই অ্যাপার্ট ফ্রম ফর্মুলা মুখস্থ করা ছাড়া। সেল মডেল থেকে ম্যাগনেটিক মোমেন্ট তুমি দেখবে প্রচুর বার দিয়েছে, একবার দুবার নয় মাল্টিপল টাইমস দিয়েছে। তা তোমাকে এখানে একটু খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা হলে বুঝতে পারছো তো, পরীক্ষা হলে টেনশনের মোমেন্টে সেল মডেল যখনই তুমি কোশ্চেনটা দেখবে তুমি যা যা জানো পরীক্ষার খাতার মধ্যে লিখে নেবে যে আমার কাছে এই ফর্মুলা আছে। বাই চান্স যদি তুমি সব যদি আবার মানে ইয়ে হয়ে যায়, তোমার মাথা থেকে যদি ইরেজ হয়ে যায় দেন তাহলে কী হবে। ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য এখানেও আমাদের 4টে কেস হয়, দেয়ার আর 4 কেসেস। আমি ম্যাগনেটিক মোমেন্ট আমরা কি করে আমরা মানে তার কি ফর্মুলা সেটা আমি বলছি না, কারণ সেটা আমি আশা করছি যে তুমি জানো, কারণ ওটা বলতে গেলে আবার একটু সময় লাগবে। 4টে কেস হতে পারে, একটা হচ্ছে ইভেন নিউট্রন অড প্রোটন, আর একটা হচ্ছে ইভেন প্রোটন অড, মানে একমাত্র ইভেন অড কেসের জন্যই তোমাকে বের করতে বলবে, ইভেন বা অড তোমাকে দেবে না। মনে রাখতে হবে ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন করার সময়তে তোমাকে কিন্তু ইভেন অড কেসই দেবে। প্রথম কেসটাতে আমাদের হচ্ছে ইভেন নিউট্রন, আমার নিজেরও এখন হয়তো মনে নেই, বাট আমি চেষ্টা করছি লেখার, এগুলো আমি মাল্টিপল টাইমস লিখে প্র্যাকটিস করেছি, তার জন্য এখনও মনে আছে, বাট এখন জানি না আমি তোমার সামনে লিখতে পারবো কি না। যদি লিখতে না পারি তাহলে কিছু মাইন্ড করো না, নেক্সট ক্লাসে বলে দেবো। ইভেন নিউট্রন অড প্রোটন যদি এই কেসটা হয়, ইভেন নিউট্রন অড নিউট্রনের জন্য দুটো কেস, এর মধ্যে আবার দুখানা কেস আসতে পারে এ এবং বি। একটা কেসে আসতে পারে জে ইকুয়াল টু এল প্লাস হাফ, আর একটা কেসে আসতে পারে জে ইকুয়াল টু এল মাইনাস হাফ। দুটো কেস আসতে পারে, জে ইকুয়াল টু আইদার হতে পারে এল প্লাস হাফ বা হতে পারে এল মাইনাস হাফ।
প্রথম কেসটাতে আমার মিউ অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট এর ভ্যালু আমার হয় জে প্লাস 2.29 ইন্টু মিউ এন। মিউ এনটা তুমি জানো যেভাবে অ্যাটমিক ফিজিক্সে হয় বোর ম্যাগনেটন, এটা হচ্ছে আমাদের কি বলো, যেমন ম্যাগনেটিক নিউক্লিয়ার ম্যাগনেটন। নিউক্লিয়ার ম্যাগনেটন, রাইট, নিউক্লিয়ার ম্যাগনেটন মিউ এন, এটা আমাদের হবে জে ইকুয়াল টু এল প্লাস হাফ কেসেতে। জে ইকুয়াল টু এল মাইনাস হাফ কেসেতে মিউ এর ভ্যালু হয়ে যাবে জে মাইনাস, একটু কমপ্লিটেড আছে, 2.29 জে বাই জে প্লাস 1। এগুলো কিন্তু কোনো মানে তুমি যদি এর থিওরি দেখো না, তুমি যদি এর থিওরি দেখো তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে এস এন ঘোষালের বইতে এগুলোকে এমনভাবে ডিরাইভ করেছে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য বলছি ওসব দেখতে যেও না, মরে যাবে। তুমি যদি এর করেসপন্ডিং এস এন ঘোষালে বা ডিসি তায়ালে তুমি যদি এর থিওরি দেখো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য বলছি একদম দেখো না, একদম দেখো না, স্টেট মনে রাখো। মিউটা আমার হবে মিউ এন, কারণ ওর তোমার যদি ক্যালকুলেশন তুমি যদি করতে শুরু করে দাও, তোমাকে আর নেট তাহলে আর পেতে হলো না। হ্যাঁ, ইভেন নিউট্রন অড প্রোটনের জন্য এই কেসটা হবে, ঠিক আছে। দু নম্বর কেসটা হচ্ছে আমাদের কি ইভেন প্রোটন অড নিউট্রন, ইভেন প্রোটন অ্যান্ড অড নিউট্রন। এই কেসটাতে কি হবে, এর আন্ডারে আবার দুটো কেস আসতে পারে, জে ইকুয়াল টু এল প্লাস হাফ অ্যান্ড জে ইকুয়াল টু এল মাইনাস হাফ। দেখতে হবে যে জে ইকুয়াল টু এল প্লাস হাফ এই অবস্থায় রয়েছে নাকি জে ইকুয়াল টু এল মাইনাস হাফ এই অবস্থায় রয়েছে। যদি এল প্লাস হাফ হয় তাহলে তোমার মিউটা আমার আসবে মাইনাস 1.91 ইন্টু মিউ এন, আর এই কেসেতে মিউটা আমার আসবে 1.91 জে বাই জে প্লাস 1 ইন্টু মিউ এন। এই হচ্ছে তোমাদের কমপ্লিকেটেড চারটি ফর্মুলা। বুঝতে পারছো, খুব একটা সহজ নয়, যথেষ্ট কিন্তু লিখে প্র্যাকটিস করার ব্যাপার স্যাপারগুলো আছে যথেষ্ট। কিন্তু একটা যদি পারি তো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল 20CA41, প্রথমে বলো এ কেস নাকি বি কেস, ঠিক করে বলবে। এ কেস নাকি বি কেস, সরি 1 নম্বর কেস নাকি 2 নম্বর কেস, জলদি বলো। 2 নম্বর কেস স্যার। 2 নম্বর কেস, রাইট। কারণ এখানে তোমার হচ্ছে জেড হচ্ছে আমার 20 এবং এন হচ্ছে আমার 21, তাহলে আমার কেস নাম্বার 2 ইভেন প্রোটন অড নিউট্রন কেস। 20 জন্য আমি জানি ডট 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 ডট, এখানে তোমার এটা ভরবে তোমার হচ্ছে গিয়ে 20তে আমরা কোথায় যেন ফিল আপ করেছিলাম 1 যতদূর মনে পড়ছে 2s হাফে, না সরি ভুল বলছি, 4 আর 2 6 আর 2 8 আর 6 14 2 16 4 20, 1d 3/2 4 এ 1d 3/2 তে ফিল আপ করেছিলাম। এর জন্য ডট 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 ছিল 1d 3/2 ছিল, ঠিক আছে। আর এর জন্য আমার ছিল 1f 7/2 ছিল, এটা আমার মুখস্থ আছে, ঠিক আছে, বেশ কথা। আচ্ছা, তাহলে আমার এবার আমাকে বলো ও সরি, আমি তো আমি জেড ইকুয়াল টু 20 জন্য করলাম কেন, আমি তো অড ইভেন কেসে স্পিন প্যারিটি তো বের করি অডের জন্য, তাই না? তাহলে শুধু এটাই আমি দেখবো, তাই না? হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা? অড ইভেনের জন্য স্পিন প্যারিটি, অড ইভেনের জন্য স্পিন প্যারিটি আমি বের করি শুধুমাত্র অডের জন্য। এখানে n ইকুয়াল টু হচ্ছে তোমার 21, নিউটন নাম্বারটা আমাদের অড আছে। তাহলে অড থাকলে এবার তুমি আমাকে বলবে এই কেসটাতে কি জে ইকুয়াল টু এল প্লাস হাফ কেস? হ্যাঁ, তো এফ তো এল ইকুয়াল টু 3 আর এস তো হাফ, তাহলে তো জে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এল প্লাস এস, তাই না? হ্যাঁ কি না? এস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস, তাহলে মিউ আমার তাহলে চলে এলো কত, মিউ আমার তাহলে চলে এলো মিউ দাঁড়াও, মিউ আমার চলে এলো -1.91 মিউ। গল্প শেষ, ঠিক আছে। জে ইকুয়াল টু তাহলে আমাদের এল প্লাস হাফ কেসটা কিন্তু আমাদের স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বলো তো
থার্টিন AL27 তে কী হবে, 13-এর জন্য করব, জেড ইকুয়াল টু 13-এর জন্য করব। 13-এর জন্য কোথায় ফিল আপ হচ্ছিল জলদি বলো, 13-এর জন্য কোথায় ফিল আপ হচ্ছিল, 2 আর 4 6 আর 2 8 আর 5 13, 1D 5/2, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 1/2 1D 5/2-তে ফিল আপ হচ্ছিল। বলো এই কেসটা যে ইকুয়াল টু এল প্লাস এস নাকি এল মাইনাস এস কেস? এল প্লাস এস, হ্যাঁ তো, প্লাস এস এল প্লাস এস। এটা হচ্ছে তোর এল ইকুয়াল টু 2 আর এস তো হাফ, তাহলে যে কত হলো, যে হচ্ছে আমাদের 2 প্লাস হাফ। তাহলে আমাদের কোন কেসটা হবে, তো আমাদের কেসটা হবে অড প্রোটন, বলে যা অড প্রোটন, জে ইকুয়াল টু এল প্লাস হাফে কত হয়, জে প্লাস 2.29, হ্যাঁ কি না? তাহলে আমার হ্যাঁ, তাহলে আমার মিউ তাহলে কত এলো, মিউ তো চলে এলো জে প্লাস 2.29, ঠিক করলাম এটা? হ্যাঁ, জে ইকুয়াল টু এই সরি মিউ ইকুয়াল টু জে প্লাস 2.29 মিউ এন। এবার এবার এখানে তোমার জে কত, এখানে জে তো হচ্ছে 5/2, 5/2 মানে তো হচ্ছে 2.5, তাই না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হবে অ্যান্সার, এটা চলে আসবে 4.79 মিউএন। বল তাহলে যে কোনো আমরা ম্যাগনেটিক মোমেন্ট আমরা এই ভ্যালুগুলো থেকে বলতে পারি, ইয়েস অর নো? স্যার যদি অর্ডার হয় তাহলে অর্ডার তোমাকে দেবে না, অর্ডারের জন্য যে মেথডটা ওটা যথেষ্ট কমপ্লিকেটেড, আজ অবধি জীবনে দেয়নি, ইনফ্যাক্ট অর্ডারের জন্য বইতে লেখাও নেই, অর্ডারের জন্য তোমাকে বইতে কিছু লেখাও নেই, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। অর্ডার নিয়ে একেবারে ভেবো না, অর্ডারের জন্য তোমাকে ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে দেবে না, দিতে পারে না, অ্যাকচুয়ালি রাদার দিতে পারে না, ইভেন অড বা অড ইভেনের জন্যই তোমাকে দেবে, হয়ে গেল? তাহলে এই হচ্ছে, তাহলে আমার ধরে নাও। আচ্ছা এবার তুমি যদি প্লটটা, এটাই লাস্ট, এটাই আমি বলে আমি শেষ করব। লাস্টলি আমার যদি তুমি প্লট করো না, অর্থাৎ তুমি যদি প্লট করো মিউ ভার্সেস মানে ম্যাগনেটিক মোমেন্ট ভার্সেস হচ্ছে গিয়ে তোমার জে, তুমি তাহলে চারটে এ পাবে, চারটে। যখন তুমি স্ট্রেট লাইন পাবে, তুমি দেখো ইন বোথ কেসেস ইউ গট দ্য স্ট্রেট লাইন। দেখো এখানে তুমি একটা স্ট্রেট লাইন পাচ্ছ, কারণ সাম কনস্ট্যান্ট ইনটু মিউএন, মিউএনটা ইটসেলফ কনস্ট্যান্ট হয়ে গেল, সরি মিউএনটা তোমার হ্যাঁ যাকে হ্যাঁ, আর এখানেও দেখো তুমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছ জে প্লাস 2.29, এইগুলো কিন্তু কনস্ট্যান্ট নয়, তাই না? এটা কনস্ট্যান্ট নয়, এটাও কিন্তু কনস্ট্যান্ট নয়, তাই না? এস অর নো, তাই তো? অর্থাৎ তুমি এরকম দুটো প্লট পাবে, দুটো প্লট তুমি এমন পাবে যেখানে তুমি ধরো এরম টাইপের একটা লাইন পাবে আর একটা এরম টাইপের লাইন পাবে, বুঝতে পেরেছো? কোনটা বলো তো, কোনটা কার জন্য বললাম বলো তো, বলতে পারবে? এই স্ট্রেট লাইনটা কার জন্য, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এর জন্য, হ্যাঁ কি না, জে প্লাস 2.29। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার, এটা হচ্ছে ইন্টারসেপ্টটা হচ্ছে আমার 2.29, বুঝতে পেরেছো? এই আচ্ছা এটা হচ্ছে তোমার জে প্লাস হাফ কেসের জন্য, জে প্লাস হাফ কেসের জন্য, সরি জে ইকুয়াল টু এল প্লাস হাফ কেসের জন্য, ঠিক আছে? সেম ভাবে -1.91 মিউএন, মানে বুঝতে পারছো একটা কনস্ট্যান্ট বাট নেগেটিভ সাইডে একটা লাইন, এই দেখো এই কেসটা, এটা তোমার হচ্ছে জে ইকুয়াল টু এল প্লাস এফ। এই যে স্ট্রেট লাইনগুলোকে আমরা কি বলতে পারি, স্ট্রেট লাইনগুলোকে আমরা বলতে পারি যা কি যেন বলতে পারি, ভুলে গেছি, এটাকে আমি বলতে পারি যা, নামটা না এখনই আমার মনে ছিল, ভুলে গেলাম। এই স্ট্রেট লাইনগুলোর নাম হচ্ছে তোমার কি যেন নামটা ছিল, ওই যে নামটা ভুলে যাচ্ছি, কি যেন নামটা ছিল, বলে দিচ্ছি দাও, অসুবিধা নেই, আমার কাছে সমস্ত নোটসই আমার কাছে রেডি আছে, কোনো জিনিস মানে ভুলে গেলে আমাকে বই দেখতে হবে না, আমি আরামসে তোমাকে আমি এখান থেকেই বলে দিতে পারি, আমাদের যে ক্লাসরুম থেকেই বলে দিতে পারি। দেখো এই নামটা হচ্ছে আমাদের কী যেন নামটা ছিল, ভুলে যাচ্ছে এখন এই মুহূর্তে, আমাদের যে নিউক্লিয়ারের যেখানে আমি পড়িয়েছিলাম
ওখানে তুমি পেয়ে যাবে, দেখাচ্ছি দেখো। ক্লাসরুমগুলো এত বেশি হয়ে গেছে না, কিছু ক্লাসরুমকে ডিলিট না করলেই নয়। এই তো কমপ্লিট সিএসআই নেটের তোমার যে নিউক্লিয়ার এবং পার্টিকেলটা এইখানে তুমি পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে আমাদের, একটার নাম ছিল জ্যাক নাইফ, একটার নাম ছিল জ্যাক নাইফ, আর এটাকে যেন বেশ কী যেন এটা বলতাম জানো, দেখো দেখাচ্ছি। একদম এলিমেন্টারি লেভেল থেকে তোমাকে মানে আমি মানে পড়িয়েছি এই টপিকটাকে। নাম ছিল কেন রে ভাই, দাঁড়া একটু বন্ধ করতে হবে। এর নামটা ছিল তোর, বলে দিচ্ছি দাঁড়া। এই নামটা তোর ছিল, নামটা ভুলে যাচ্ছি। এই যে সেল মডেল, এই দেখো সেল মডেল, এই দেখো এই স্ট্রেচ লাইন, ইয়েস স্ট্রেচ লাইন। এই যে এই প্লটটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো জে ইকুয়াল টু এল প্লাস হেপেতে দুটো লাইন পেয়েছি, একটা হচ্ছে ফর দ্য প্রোটন, একটা হচ্ছে ফর দ্য নিউট্রন। স্ট্রেট লাইনগুলোকে আমরা বলি স্ট্রেচ লাইন। আর দেখো এখানে দেখো এরম টাইপের একটা কার্ভ আসবে, কারণ তুমি দেখতে পাচ্ছ বাকি যে দুটো আছে, তুমি খেয়াল করে দেখো, এইটাকে তুমি দেখলেই বুঝতে পারছো জে মাইনাস 2.29। তাহলে তুমি একবার দেখে নাও যে কোথায় এটা জিরো আসছে। এটা তোমার জিরো আসছে জে ইকুয়াল টু 2.29 ইন্টু জে বাই জে প্লাস 1। জে ক্যান্সেল আউট, তাহলে জে প্লাস 1 ইকুয়াল টু 2.29, তাহলে জে এর ভ্যালু চলে আসবে 1 মানে জে এর ভ্যালু যদি 1.29 হয় তাহলে তুমি মিউ এর ভ্যালু পাবে 0। খেয়াল করে দেখো, এই যে তুমি এই প্লটটা পেয়েছো না, এই যে এরম টাইপের, এই প্লটে কিন্তু তুমি একটা পয়েন্ট পেয়েছো, এই পয়েন্টটাতে কিন্তু তোমার কত ভ্যালু, জে ইকুয়াল টু 1.29। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এই পয়েন্টটাতে Yes, sir. মিউটা 0। বুঝতে পেরেছো? আর দেখো নিউট্রনের জন্য তুমি আরেকটা এরকম জ্যাক নাইফ পেয়েছো। এই প্লটটাকে আমরা বলি জ্যাক নাইফ প্লট, জ্যাক নাইফ প্লট। আরেকটা জ্যাক নাইফ প্লট আমি পাবো নিউট্রনের জন্য, দ্যাট ইজ দিস ইকুয়েশন, এটার জন্য। বুঝতে পেরেছো? এটার জন্য আমরা পাবো আরেকটা জ্যাক নাইফ, যে জ্যাক নাইফ গ্রাফটা তোমার হবে কেমন টাইপের, এগুলো জাস্ট তোমাকে জানার জন্য পড়তে হবে। তাহলে দু রকমের পাই, একটা হচ্ছে স্ট্রেচ লাইন, একটা হচ্ছে জ্যাক নাইফ। স্ট্রেচ লাইনগুলো হচ্ছে সিম্পলি তোমার এই যে এই ভ্যালুটা, এই মিউ জে প্লাস 2.29 আর মিউ ইকুয়াল টু মাইনাস 1.91। একের এ আর দুয়ের এর জন্য স্ট্রেচ লাইনগুলো, একটা ওপরের দিকে একটা নেগেটিভ সাইডে। আর একের বি আর দুয়ের বি এর জন্য হচ্ছে জ্যাক নাইফ। বলো বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের মোটামুটি, ব্যাস তোমাদের হয়ে গেল কমপ্লিট। সেল মডেল একদম তোমাকে ডিটেলস সব পড়িয়ে দিচ্ছে। আজকে আর অঙ্ক করানো গেল না আনফর্চুনেটলি, কারণ আমার অ্যাকচুয়ালি নেক্সট একটা ব্যাচও আছে। ঠিক আছে, আমি দেখছি যদি একটা দুটো অঙ্ক যদি করানো যায়, আমি জাস্ট একটা দুটো অঙ্কই তোমাকে দেখাবো, কারণ আর সময় নেই, আমাকে ছাড়তে হবে, নইলে আবার এই পরপর দুটো সাবসিকুয়েন্ট ব্যাচ পড়াতে না খুব অসুবিধা হয়ে যায়। দেখাচ্ছি তোমাকে, দেখো এরপরের ব্যাচটা হচ্ছে আমার এসএসসি ব্যাচ, তো ওখানেও আমাকে ক্লাস নিতে হবে। ওদের 11-12টা অনেকটাই আমার বাকি আছে। 9-10টা আমার মোটামুটি হয়ে গেছে, শুধু 11-12টা আমাকে পড়াতে হবে। দেখাচ্ছি দেখো, নিউক্লিয়ার ফিজিক্সের আমরা যদি এখানে শিটগুলোকে দেখি, নিউক্লিয়ারের শিটগুলোকে গেল কোথায়, নিউক্লিয়ার। আচ্ছা এখানে পাচ্ছি না কেন নিউক্লিয়ার শিটগুলো, কোথায় গেল? ক্লাসরুমে তো দেখলাম আছে, ক্লাসরুমে দেখলাম আপলোড করে দেওয়া আছে শিটগুলোকে। আচ্ছা এখান থেকে তুমি তাহলে দেখতে পারো, অসুবিধা নেই। ক্লাসরুমে যে শিটগুলো দেওয়া আছে না, অনেক কটা শিট এখানে দেওয়া আছে, দেখতে পারো। এই তো অ্যাসাইনমেন্টের অনেক কটা শিট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 করে দেওয়া আছে। এটা কত নম্বর অ্যাসাইনমেন্ট আমি ঠিক জানি না। এই সেল মডেল কত নম্বর অ্যাসাইনমেন্ট? 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা যদি থাকে তো কোন অ্যাসাইনমেন্টে দেওয়া আছে আমার এখন ঠিক মনে নেই। এটা তো গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো এখানে সব দেওয়া আছে, খুঁজতে হবে কোথায় দেওয়া আছে ভগবান জানে। না, এটা পার্টিকেলের নিউক্লিয়ার মডেলের অ্যাসাইনমেন্টটা গেল কোথায়? অ্যাসাইনমেন্ট 6-4 হবে নাকি 4 হবে মনে হচ্ছে, দেখছি দাদা, খুঁজে পাচ্ছি তখন এই মুহূর্তে। ক্রস সেকশন, না এটা নিউক্লিয়ার রিয়াকশন, এটা না, নিউক্লিয়ার মডেলসের আমার লাগবে। নিউক্লিয়ার মডেলসের তাহলে অ্যাসাইনমেন্ট 3 দেখো, 3 কিংবা 2-এর মধ্যে একটাতে থাকবে মনে হচ্ছে আমার, যেটা নিউক্লিয়ার, না এটা রেডিও অ্যাক্টিভিটি, এটাও নয়। তাহলে অ্যাসাইনমেন্ট 2-তে থাকবে। এগুলো নামগুলোকে লিখলে
আমার খুঁজতে সুবিধা হতো, নামগুলো লেখা হয়নি। নিউক্লিয়ার মডেলস, এই যে পেয়ে গেছি। ফার্স্ট প্রশ্নটা দেখো, গেট 1998 সালে দেখাচ্ছি। দাঁড়াও কোশ্চেনটাকে নিয়ে আসি ফার্স্টে। গেট 1998 সালে, গেট 2002, পর পর তোমাকে দেওয়া আছে। দেখো ফার্স্ট অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, দেখো একদম পাতি অঙ্ক দিয়েছে। 8O17 নিউক্লিয়াসের এ জিজ্ঞেস করেছে, স্পিন অ্যান্ড প্যারিটি। 8O17 মানেটা হচ্ছে জেড ইকুয়াল টু 8 আর এন ইকুয়াল টু হচ্ছে তোমার 9। এই দাগগুলো যে কেন আসছে রে বাবা, দাঁড়া মুছতে হবে বোর্ডটাকে, বোর্ডে আসলে জল পড়েছে মনে হচ্ছে, ওই জন্য এই দাগগুলো আসছে। এই দাগগুলো কেন আসছে বুঝতে পারছি না। হ্যাঁ দেখো, তাহলে এখানে তোমার জেড ইকুয়াল টু হচ্ছে তোমার 8, এই দেখছিস তো এই দাগগুলো আসছে, জেড ইকুয়াল টু 8 আর এন ইকুয়াল টু হচ্ছে তোমার কত 9। তাহলে আমি 9-এর জন্য করবো। 9-এর জন্য তো তোমার সিকোয়েন্স জানা আছে, কত হবে মনে মনে করো, 1s হাফ, 1p 3/2, 1p হাফ, 4 আর 2 6 দিয়ে 8 হয়ে গেল। দেন নেক্সট কি আসবে, 1d 5/2, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 1d 5/2 1, 1d 5/2 মাথার উপরে 1। তাহলে তো জে বেরিয়ে গেল 5/2, জে হয়ে গেল তোর 5/2, আর ডি এর জন্য এল হচ্ছে কত, এসপিডি মানে 2 মাইনাস 1 টু দি পাওয়ার এল মানে প্লাস। তাহলে অ্যান্সার চলে এলো তো জে টু দি পাওয়ার পি, কত হয়ে গেল 5/2 প্লাস। 1 সেকেন্ডের অঙ্ক তাই না, 5/2 প্লাস, অঙ্ক শেষ। নেক্সট অঙ্কটা দেখো, 4B9 পারবে, 41CA আমি করে দিয়েছি, একটু শক্ত দেখে করো। 8O17 পারবে, গেট 2007, 5 সব করে তুমি পারবে, ঠিক আছে? এই অঙ্কটা দেখো কি বলছে, 4B9-এর জন্য গেট 2008 সালের অঙ্ক। দেখো গেট 2008 সালের অঙ্ক। নেক্সট ক্লাসে তোমাকে আমি বেশ কিছু অঙ্ক আমি করাবো, আজকে আমাকে রাখতে হবে কারণ আমার ক্লাসে টাইম হয়ে আসছে আসলে। দেখো, the 4 possible configurations of the neutrons in the ground state of the 4BE9 according to the shell model. 4BE9 মানে বুঝতে পারছো, নিউট্রন নাম্বারটা হচ্ছে আমার 5, আমি এর জন্যই করব। 5 মানে কত, 1s হাফে দুটো, 1s হাফে দুটো, 1p 3/2 তে তিনটে, হ্যাঁ কি না? 1p 3/2 তে আমার তিনটে থাকবে। তাহলে বলছে যে অ্যাকর্ডিং টু সেল মডেল অ্যাসোসিয়েটেড নিউক্লিয়ার স্পিন, আমাকে প্রথম কথা জিজ্ঞেস করেছে যে কোন কনফিগারেশনটা হবে, 1s হাফ 1p 3/2 হবে, 1s হাফ 1p 3/2। এখানে 4টে তো হওয়ার প্রশ্নই নেই, 3টে হবে, জে ইকুয়াল টু হবে 3/2। অপশন নাম্বার 8টা, হ্যাঁ কিনা বল, 8টা তো হ্যাঁ স্যার। একদম পরিষ্কার, ঠিক আছে? শক্ত অঙ্ক পাচ্ছি না, হ্যাঁ শক্ত অঙ্ক সেভাবে পাচ্ছি না এখন এই মুহূর্তে। এইগুলো তো তোমাদের লিকুইড ড্রপ মডেলের অঙ্ক। আবার দেখো গেট 2010-এ 7 and 15 একদম পাতি অঙ্ক দিয়েছে। 16 নম্বর অঙ্কটা তুই পারবে না, কারণ এটা হচ্ছে তোমার কালেকটিভ মডেলের অঙ্ক, ঠিক আছে? 17 নম্বরটা লিকুইড ড্রপ, 18 নম্বরটা 8O17 আবার দিয়েছে একই অঙ্ক, ঠিক আছে? একই অঙ্ক দিয়ে গেছে না আর সেরকম কিছু। এই দেখো গ্রাউন্ড স্টেট এস ডট জের, হ্যাঁ এই যেমন ধরো এই অঙ্কটা, এই দেখো এখনই তোমাকে বললাম, এই দেখো এর জন্য আমাকে ম্যাগনেটিক মোমেন্ট চেয়েছে, গেট 2013 অঙ্ক, দেখেছো দিয়েছে আমাকে। দেখো গেট 2013-তে একটা অঙ্ক দিয়েছে, দেখো আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে, যা বাবা কন্ট্রোল জেড মারো, আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে হচ্ছে এই অঙ্কটা। দেখো আমাকে চাওয়া হয়েছে এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট 8O17 মানে নিউট্রনের জন্য করব, নিউট্রনের জন্য 9 মানে কত, 1d 5/2, হ্যাঁ কি না? 1d 5/2 1, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 9-এর জন্য 1d 5/2, 1s হাফে তোমার থাকবে দুটো, 1p 3/2 তে দুটো, 4টে, 1p হাফে হচ্ছে একটা, 1d 5/2 তে একটা। তাহলে ইয়ে হয়ে গেল। এবার তাহলে বলো কোন কেসটা, জেড ইকুয়াল টু 8, কোন কেসটা বলো, 1 নম্বর না 2 নম্বর, জলদি বল। ইভেন প্রোটন অড নিউট্রন, তাই তো? ইভেন প্রোটন অড নিউট্রন, ইভেন প্রোটন অড নিউট্রন তো, হ্যাঁ কি না? এই কেসটা কত নম্বর কেস, এল ইকুয়াল টু 2, এস ইকুয়াল টু হাফ, জে ইকুয়াল টু এল প্লাস এস, হ্যাঁ কি না? জে ইকুয়াল টু এল প্লাস হাফ, হ্যাঁ কি না? তাহলে এই কেসে কি হয়, মিউ ইকুয়াল টু -1.91 মিউ এন
তাহলে এই কেসে আমার মিউ হয় -1.91 ইন্টু মিউ এন। বের করবে, অঙ্ক চলে আসবে। মিউ এনটাকে করার জন্য তোমাকে জিএসগুলো দেওয়া আছে, এইগুলোকে মিউ এনের টার্মসে একটা ফর্মুলা আছে, যে কোনো স্ট্যান্ডার্ড নিউক্লিয়ার ফিজিক্সের বই দেখবে পেয়ে যাবে। মিউ এনের টার্মসে একটা ফর্মুলা আছে, একবার পড়ে নেবে ওটা, হ্যাঁ, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। বাট বেসিক স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে? চলো আবার একদিন আমরা বসবো কোনো একদিন, ঠিক আছে? আই হোপ পুরোটা তাহলে বুঝতে পারলে। এরকম তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলোকে সব দেখবে, প্রচুর অঙ্ক এখানে তুমি পেয়ে যাবে। গেট 2016 দেখো 8 ও 15 দিয়েছিল, হ্যাঁ, প্রচুর অঙ্ক তুমি পেয়ে যাবে। সিএসআই নেট এক্সামে তুমি দেখো তোমাকে 51 SB 125, মানে বুঝতেই পারছো 51-এর জন্য করতে হবে। 51টা আমরা এখনই বললাম 1G 9/2 এর পরে 1G 7/2, হ্যাঁ কি না? তাই 51 SB 125-এর জন্য আমার হবে 7/2। আর 38 SR 89, দেখো 38 SR 89-এর জন্য তোমার 51 হচ্ছে, তার মানে দুটোর জন্যই 51। তাহলে কী হবে? 7/2 7/2, যে অপশনটাতে 7, এই দেখো অপশন নম্বর ডিএটটা হবে 7/2 7/2। কীভাবে বললাম? আমরা জানি 50 অবধি ফিল আপ হয়েছিল 1G 9/2-তে, 51টা ফিল আপ হবে 1G 7/2-তে। ইয়েস অর নো বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, 1G 7/2-তে, তাহলে দুটোতেই আমার হবে 7/2 7/2, কারণ প্রথম অপশন, প্রথমটাতে 51 SB 125-এ 51টা প্রোটন, 74 খানা নিউট্রন। 74টা হচ্ছে ইভেন নাম্বার, 51টা হচ্ছে অড নাম্বার। তাহলে প্রথমটার জন্য আমি করব প্রোটনের জন্য, পরে কেসটাতে দেখো 38 খানা প্রোটন আর 51 খানা নিউট্রন। তাহলে প্রথম কেসটাতে আমি করব প্রোটনের জন্য, পরেরটাতে আমি করব নিউট্রনের জন্য। বাট দুটো কেসেই কিন্তু তোমার সেম নাম্বার আছে, 7/2 7/2 হয়ে গেল, গল্প শেষ। বাকিগুলো তোমরা দেখবে। চলো আজকের মতো ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম।